যে বড় ক্লাব ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জার্সি পরে খেলবো, সেটা হলো না কেন? আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, স্যার একটা বছর স্বপ্ন খেলবো, তো যাই হোক আমাকে ছাড়েনি এবং আমিও হয়তো ঝুঁকি নিতে পারিনি, সেই সময় খেলে পূরণ করতে পারিনি, সেটা নিশ্চয়ই কোচিং করে অন্তত পূরণ করতে চেষ্টা করবো। বাবলুদার সাথে কাজ করা তো একটা ডিফিকাল্ট, এই ব্যাপারটাকে কিভাবে মানি না? এক্স প্লেয়ার আমি নাম করবো না, তারা বাবলুদাকে ভয় পায়, রীতিমতো ভয় পায়, তো আমি কখনো সেইভাবে মিশিনি। আলো যদি আমাকে সেই সুযোগটা না দিত, যদি আমার কথা না ভাবতো যে বাবলুদার সাথে করার, হয়তো আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না। সেকেন্ড ম্যাচ মোহনবাগান, তখন ওডাফা মোহনবাগানে সেই ম্যাচ আমরা জিতি। তুমি 3 খেলে 7 পয়েন্ট কেটে কোচকে সরাবার জায়গা নাকি? তো অফিসিয়ালদের মনে হয়েছিল হয়তো আমি মানে যোগ্য নই এইসব র্যান্টি মার্টিন্স বা কার্লোস হ্যান্ডন্ডেসকে মানে হ্যান্ডেল করার মতো, সেটা অফিসিয়ালদের মনে হয়েছিল। পরোক্ষভাবে জেদটা আরও বাড়িয়ে দিয়েছিল এবং যা পরে করেছি সেটা তো ঈশ্বর জানে। সময় ব্যারেটো বেরিয়ে এসে আমাকে বলেছিল, মানে ইন্টারভিউ দিয়েছিল, যে বাবলুদা আমার পিঠে ছুরি মারলো আর সঞ্জয় দা আমার বুকে ছুরি মারলো। এই ছাড়াটা না ছাড়াটাই কিন্তু ব্যারেটোর রাগ ছিল। এই যে ব্যারেটোকে যে ভগবানের চোখে দেখা হয়, সেটা যারা দেখে বা যারা পুজো করে তারা বলতে পারবে, কিন্তু আমি জানি কারা কি আমার। এই জন্য আমি মানে এগুলো আজকে ক্যামেরার সামনে বলতে আমার কিছু নেই। তো আই লিগের মতো একটা জায়গায় যে ম্যাচ ছাড়ার প্রস্তাব আসতে পারে, এটা আমার স্বপ্নেও আমি ভাবিনি। কিন্তু তখন আমাকে প্রীতম ফোন হয়, সবাই বলে স্যার আপনি যেটা পয়সার পেছনে দৌড়ি হবে না, পয়সা তোমাদের পেছনে দৌড়বে। যে আজকে মোহনবাগানের সুভাষিস বসু, এটা কি বাঙালি ছেলে, বলছে ও পুনে থেকে কোথায় করেছে, আমি ওই ছেলেটাকে আমি পরের বছর সই করাবো। টাই ব্রেকার ফাইনাল ম্যাচ, তুমি হঠাৎ করে নাসিম আক্তারকে নামিয়ে দিলে। নাসিম আক্তার 3টে সেভ করে দিয়ে হিরো। আমার দিকে তাকাইনি গোলকিপারকে, যখন আমি ওকে চেঞ্জ করি চ্যাম্পিয়ন হই, সেই গোলকিপারই এসে আমাকে জড়িয়ে ধরে। আর একটা বিরাট বড় নাটক হয়েছিল, 4 জন ডাইরেক্টর ইস্তফা দিয়ে দিয়েছিল। সেই সময় ইলেকশন ছিল, মোহনবাগানের ইলেকশন ইয়ার ছিল, পদত্যাগ করেছেন মোহনবাগান ক্লাবের ডাইরেক্টর, এবং আমার ওটা নাটকই মনে হয়েছিল, কারণ এগুলো সচরাচর হয় না। লো রাজাকের হেড করে যখন বলটা জালে জড়ালো, তো আমি জিজ্ঞেস করেছিলাম হুই ইজ রেসপন্সিবল ফর দিস গোল, তো পিয়ার বয় হাত তুলে বলেছিল কোচ আই এম রেসপন্সিবল, কারণ পিয়ার বয়ের দায়িত্ব ছিল জনসনকে আটকাবার। মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কাঁদছে, চাকার সামনে চলে আসছে, মানে এবং আমাদের এয়ারপোর্ট থেকে ঢুকতে বোধহয় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেছে। থেকে মোহনবাগান মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরছো, ঢিল কখন আবার থুতুও ছিল, সমর্থকদের থেকেই পেয়েছিলে। আমার পাওনা না, ভগবান তো সেই জায়গায় তো আমি পৌঁছাইনি, কিন্তু আমার মুখোশ পড়ে তো 8,000 লোক গিয়েছিল যখন আমি সাসপেন্ড হয়েছিলাম। সেই সময় আমি কিন্তু ফিল করছিলাম যে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। থেকে একটা শব্দ, এটা সাজানো কিনা জানি না, তো আমি জানি কলকাতার রাজনীতি, ময়দানের রাজনীতি। সৌরভ দাসের মিসপাস থেকে আমরা একটা গোল খেয়ে গিয়েছিলাম। সৌরভ সেই দিন থেকে আমাকে মুখ দেখাতো না, মানে লজ্জায়। একটা গ্রুপ, তারা কনস্ট্যান্ট খেলা শুরু থেকে শুরু করে এই সঞ্জয় তোর এই হয় ওই হয়, এগুলো তো আমরা বড় হয়েছি, এগুলো আমরা জানি। যারা আমার মুখোশ পড়ে যেতে পারে, যারা আমার পায়ের পড়ে যেতে পারে, তারা যদি একটা ঢিল দুটো, এটাও আমার পাওনা। আইএসএল কে সার্কাস লিগ বলেছিলে এবং বলার পরে তুমি আইএসএল এ জয়েন করলে। নেলকা খেলতে খেলতে কোচ হয়ে গেল, রবার্টো কার্লোস খেলতে খেলতে কোচ হয়ে গেল, মাটেরেজি খেলতে খেলতে কোচ হয়ে গেল। তো আমরা যারা কোচ, তারা তখন বসে বসে তামাশা দেখি। লাইসেন্স করাটা তো একটা যোগ্যতা আইএসএল এর, যদি আমাদের ভাগ্যের দরজাটা খুলে যায়। কিন্তু আমাদের দেশে বিদেশি কোচেদের উপরে আস্থাটা এখনো ফ্র্যাঞ্চাইজিদের আছে। তো তোমাদের মনে ভালো এজেন্ট। যখন ম্যানেলোকে কোচ করা হয়, সেখানে আমিও অ্যাপ্লাই করেছিলাম, আমি একটা শর্টলিস্টের মধ্যে ছিলাম। তারা নির্ণয় করলো ম্যানেলো মার্কোস নাকি 5 বছর কোচিং করার পরে ওনার ভারতীয় ফুটবল সম্বন্ধে বিশাল ধারণা আছে। 1 বছরে একটা ম্যাচ জিততে পারিনি। পিছনের দিকে যেতেই থাকছি আমরা, তাহলে কেন সঞ্জয় সেন নয়, ভারতীয় কোচ বাঙালি কোচকে সেই সুযোগটা কেন দেওয়া হবে না? নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা, আর প্যারালাল আড্ডায় আমরা কথা বলি ক্রীড়াবিদদের সঙ্গে। ঠিক সেরকমই আজ কথা বলবো একজন কোচের সঙ্গে। কোচ বলাটা ভুল হবে, তিনি একজন ফুটবলার ছিলেন, কিন্তু ফুটবলার থেকেও কোচিং জীবনে তিনি কিন্তু একটা বড় সাফল্য এবং সুনামের সঙ্গে কিন্তু এক বাঙালি কোচ উঠে এসেছে। আর সেই সঞ্জয় সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সঞ্জয় দা, প্রথমে তো প্যারালাল স্পোর্টসে তোমাকে স্বাগত। জিজ্ঞাসা করব, আমি একেবারে শুরু থেকে আসবো, জিজ্ঞাসা করব, সাউথ পয়েন্টে পড়াশোনা করেছিলে, সাউথ পয়েন্টে পড়াশোনা করা এবং চেতলায় থাকা ব্যবসায়িক পরিবারের ছেলে, সেখান থেকে কাদামাঠের ফুটবলে কেন, ক্রিকেটে না গিয়ে ফুটবলকে? ব্যাপারটা হলো, আমার বাড়ির উল্টো দিকে যে মাঠ, সেই মাঠটা আগে ইম্পেরিয়াল গ্রাউন্ড নামে খ্যাত ছিল। এখন কেউ বুঝতে পারবে না, এরকম চেতলা অগ্রণী ক্লাব সবাই জানে, পরিচয় দেওয়া নতুন করে নেই। কিন্তু আমাদের এই মাঠে টুর্নামেন্ট হতো প্রত্যেক বছর, এবং বিশেষ অতিথি ভিবি গিরি, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাসবংশী, ছেড়ে দাও, খেলোয়াড়েরা, অনেক খেলোয়াড় যারা এইখানে খেলেছেন, মানে অতীত দিনের দিকপাল খেলোয়াড়েরা এখানে এই মাঠে খেলে গেছেন। এবং যেহেতু বাড়ির উল্টো দিকের বারান্দাটা আমাদের হলো গ্যালারির মতো ছিল, মানে আমাদের পাড়ার প্রচুর লোক, আমাদের বাড়ির 1 তলার বারান্দা, 2 তলার বারান্দা, 3 তলার বারান্দা এবং
ছাদ থেকেও সব খেলা দেখতো। সেই সময়কার মানে গোল্ডেন সোনার অতীত ওগুলোকে বললে মানে ভেসে ওঠে চোখের সামনে। এবং অবারিত দ্বার ছিল আমাদের বাড়িতে, সবাই আসতো, ওইভাবেই খেলা দেখতাম। এবং ওইভাবেই খেলতে খেলতে কোনো রকম মনের কোণে একটা বাসনা জেগে উঠেছিল যখন দেখতাম এরকম এত বড় টুর্নামেন্ট হচ্ছে। তারপরে আমরা যখন স্কুলে পড়ছি তখন তো আমরা বন্ধুদের সাথে এই মাঠে জল কাদায় খেলতাম। তো সারা 3টে সিজনই আমরা খেলতাম, মানে ক্রিকেট, ফুটবল, লম্বে ধাসি, কোড়ে ডাঙ্গুলি যেগুলো হয়, এবং যার জন্য গুলি, এগুলো মার খেতে হয়েছে বাড়িতে। তখনকার দিনে এরকম ছিল, শাসন ছিল, লুকিয়ে লুকিয়ে গুলি খেলতাম। তো যাই হোক, এই মাঠেই আমাদের বন্ধু বান্ধবদের সাথে খেলা, এবং যেহেতু বিরাট আকারের টুর্নামেন্ট হতো, বড় বড় সব খেলোয়াড়েরা আসতো, কোনো না কোনোভাবে মনের মধ্যে তখন খেলছি, নিজেরা বন্ধুদের মধ্যে খেলছি। 77 সালে যখন আমার ইচ্ছা হলো যে একটু খেলবো, ফুটবল খেলবো, এবং আমি স্কুল টিমে খেলতাম। আমাদের স্কুল মানে বিবেকানন্দ পার্কে স্কুল লিগ হতো তখন, বিভিন্ন স্কুল লিগ হতো, এবং আমাদের স্কুল খুব একটা শক্তিশালী টিম ছিল না, কিন্তু সেইখান থেকেই আসা। মানে ক্লাস 10-এ পড়ি, 77-এ আমি খোকন বসু মল্লিক, মানে পাগলা খোকন যাকে বলা হয়, সাধারণ স্পোর্টস ক্লাবে ভর্তি হই। এবং ওই বছরই আমি ডিস্ট্রিক্ট স্কুল চ্যাম্পিয়ন হই। আমরা ডিস্ট্রিক্ট স্কুলে আমি চান্স পাই, এবং তারপরের বছর 78 আবার আমি অধিনায়ক হই ওই ডিস্ট্রিক্ট স্কুলের। সেই বছরও চ্যাম্পিয়ন হই। সেই বছর পেলে আসে, আমাদের 10 টাকা করে টিকিট দেওয়া হয়েছিল যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। মানে কসমস। কসমস ম্যাচের টিকিট আমরা পেয়েছিলাম 10 টাকা দামের, এখনও মনে আছে। আমাদের ডিস্ট্রিক্ট অফিস থেকে আমাদের দিয়েছিল, আমরা মাঠে গিয়েছিলাম। এবং সেই থেকেই ফুটবলে আসা। তখন আর মানে যখন দেখছি যে একটু খেলার স্বাদ পাচ্ছি বাংলা স্কুলে, তারপরে জুনিয়র ন্যাশনাল, তখন মানে পড়াশোনাটা সেকেন্ডারি হয়ে যায়, অটোমেটিক্যালি তখন খেলাটা প্রায়োরিটি পায়। তুমি কি পজিশনে খেলতে? আমি সেন্টার ব্যাক, মানে তখনকার দিনে স্টপার বলতো, এখন স্টপার বললে হয়তো কেউ বুঝতে পারবে না। এখন নানা রকম সেন্টার হাফ বলে, সেন্টার ব্যাক বলে, তো সেন্টার ব্যাকেই খেলতাম। এবং জুনিয়র ন্যাশনাল যেবার কিষাণু আমাদের ক্যাপ্টেন ছিল, আমি অমিত ভদ্র স্টপার সেন্টার ব্যাক খেলতাম। সেই ব্যাচটা আমাদের খুব ভালো ছিল, মনোজিৎ দাস, প্রণব বোস, প্রচুর খেলোয়াড় যেখান থেকে তারা বড় ক্লাব খেলেছে। অমিত তো খেলেইছে, কৃষাণুর কথা তো ছেড়েই দাও। তো সেই সব করতে 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 কিন্তু আমার বড় ক্লাব খেলা হয়নি। কিন্তু আমি মোটামুটি রেলওয়ে এফসি ক্লাবে 82 থেকে 95 সাল অবধি আমি খেলেছি। এবং মোটামুটি আমি হয়তো আমাকে নাম ডাক সবাই চিনতো সেই সময়, কারণ তখন আবার এই রকম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এইসব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু পত্রিকায় লেখাগুলো খুব বেরোতো। এবং আমরা যেহেতু ছোট ক্লাবে খেলতাম, যখন বড় ক্লাবের সাথে খেলা হতো তখন একটু লাইমলাইট পেতাম। ওই যে নাম, কারা কারা খেলছে তাদের নাম দিত, এবং ওই নামটা দেখার জন্যই আমরা মানে দারুণ লাগতো, অনুভূতি একটা যে আমাদের কাগজে নাম বেরোবে। এবং কিছু কিছু ক্ষেত্রে বড় ক্লাবের সাথে যখন খেলেছি, ছবি বেরিয়েছে, সেগুলো পেপার কাটিং করে সযত্নে রাখা আছে। তো একটা ফুটবলের প্রতি টান বলো, ভালোবাসা বলো, এইভাবেই। এবং তার ফুটবলের সূত্রেই আমার রেলে চাকরি। তো ওইভাবেই আমার 95 অবধি কেটেছে ফুটবল খেলে। মানে আমি জিজ্ঞাসা করবো যে এই যে ফুটবল থেকে তো মানে তুমি রেলের ফুটবলার, মানে সঞ্জয় সেন বললেই বলা হয়, সঞ্জয় সেন একটা দীর্ঘ সময় রেলের হয়ে ফুটবল খেলেছে। সেখানটা এই রেলে আসার আগে মানে এটা কিভাবে হলো, মানে প্রথম কোথায় ব্রেকটা পেলে এবং তারপর থেকে রেলে সুযোগ? 79-এ আমাকে খোকনদা, তখন আমাদের সবাইকে কিন্তু কোনো সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্লাবে দিতেন না। আমাদের ক্লাবের, আমি যখন 82 এশিয়ান গেমসে আমাদের ক্লাবের 3জন খেলোয়াড় খেলছে ইন্ডিয়া টিমে, শ্যামল ব্যানার্জি, কমটন দত্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য, সব আমাদের ক্লাবের। তো আমাদের ক্লাবের সব খেলোয়াড়দেরকে ওই এরিয়ান্স না খিদিরপুর, জর্জ টেলিগ্রাফ, এইভাবে সব খোকনদা নিয়ে যেতেন। খোকনদার সাথে সকলের ভালো ছিল। খোকনদা এইভাবেই প্লেয়ার পুশ করতেন। তো আমাকে একদিন হঠাৎ করে প্রদ্যুৎ দত্তর বাড়ি নিয়ে গিয়েছেন। তো আমি তো মানে একটুখানি লাজুক ছিলাম, আমার একটু, এবং যখন লাজুক ছিল, আমি খুব লাজুক ছিলাম। এবং মানে খোকনদা যখন আমাকে প্রদ্যুৎ দত্তর সামনে বলছেন যে কোথায় শ্যামল গো, শ্যামল ব্যানার্জি, আমি তোমাকে একটা এই প্লেয়ার দিচ্ছি, তখন আমি ভয় কুঁকড়ে গিয়েছিলাম যে খোকনদা কী বলছেন। তো 79-এই আমার ওই জর্জ টেলিগ্রাফে সই করা, এবং সেই সময় শান্ত মিত্র আমাদের কোচ ছিলেন। এবং লিগে আমি একটাও ম্যাচ খেলিনি, প্র্যাকটিস করতাম, কখনো চান্স পাইনি। ডুরান্ডে আমার প্রথম মানে বাইরে যাওয়া, মানে খেলতে যে বাইরে যাওয়াটা আমার এটা এখন স্মরণীয়। মানে আমি প্রথম বাইরে যাচ্ছি ডুরান্ড ক্লাবের মতো একটা টুর্নামেন্ট, সেই আর্মি ক্যাম্পে থাকা, আর্মিদের ওইখানে খাওয়া, বিউটিফুল, মানে মুখের সেই স্বাদগুলো এখনও রয়েছে।
এবং ডুরান্ডে আমি 20-25 মিনিটের মতো একটা সময় খেলেছিলাম। তারপরে 80 সালে আমি ওয়ারিতে সই করি। আনফর্চুনেটলি 16 জন মারা যাবার দরুন লিগটা বন্ধ হয়ে যায়। তারপরের বছর কুমারটুলি ক্লাবে শরদিন্দু পাল ছিলেন, উনি আমার বাড়িতে এসে বললেন তুমি আমার সই করো। ওই পয়সা নিয়ে প্রথম সই করা 1000 টাকায় আমি সই করেছিলাম, এখনো মনে আছে। তো 1000 টাকার তখন একটা মূল্য ছিল। যাই হোক, যে প্রথম 1000 টাকা পাচ্ছি তখন একটা বিরাট ব্যাপার। তারপরে 82-তে আমি তারপরে জুনিয়র ন্যাশনাল দুবার খেলার পরে অজয় লাইরি আমাদের কোচ ছিলেন। অজয় দা রেফারিং করতেন অ্যাজ ওয়েল অ্যাজ রেলের টিমের কোচ ছিলেন। তো অজয় দা আমাকে রেল এফসিতে সই করা আমাদের অফিসারের কাছে নিয়ে গিয়ে সেই 82 থেকে 95 অবধি আমার রেলে কাটানো। রেলের চাকরি পেলে এবং রেলে দীর্ঘ সময় ধরে খেললে, কিন্তু এটা তো ঠিক যে সব প্লেয়ারেরই, সব ফুটবলারেরই একটা স্বপ্ন সবসময় থাকে যে মানে ভারতীয় দলের জার্সি পরাটা তো থাকেই, কিন্তু তার থেকেও যেটা থাকে যে বড় ক্লাব ইস্টবেঙ্গল বা মোহনবাগানের জার্সি পরে খেলবো। সেটা হলো না কেন? কোনো না কোনো কারণে হয়নি, হয়তো সেই রকম আমার কোয়ালিটি ছিল না, বা 89-এ আমি একটা ডাক পেয়েছিলাম ইস্টবেঙ্গল থেকে। তখন আমি রেলওয়ে এফসির ক্যাপ্টেন, প্রদীপ ব্যানার্জি আমাদের কোচ, মানে রেলের কোচ। রেলওয়েজ যখন ইন্টার রেল খেলতে যেতাম ইস্টার্ন রেল হয়ে, প্রদীপদা পরপর 3 বছরের কোচ ছিলেন, 88, 89, 90। তো 89-এ আমি রেল টিমেরও ক্যাপ্টেন এবং আমি রেলওয়ে এফসিরও ক্যাপ্টেন। আমি তখন একটা দারুণ ফুটবল খেলছি, আমি নিজে বুঝতে পারছি যে দাপটের সাথে খেলছি। সেই সময় ইস্টবেঙ্গলের একটা ডাক পাই, এবং প্রদীপদা সেই বছর ইস্টবেঙ্গলেরও কোচ ছিলেন। তো প্রদীপদা রেলে যেহেতু ছিলেন, উনি কখনোই বলতে পারেন না, উনি জানতেন যে অফিসারদের কত রকম বাধা আছে, বা রিলিজ নিতে হবে বা তোমাকে চাকরি ছাড়তে হবে। তো আমি আমার অফিসার আমাকে খুব ভালোবাসতেন, রায় সাহেবকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, স্যার একটা বছর স্বপ্ন খেলবো। তো যাই হোক, আমাকে ছাড়েনি এবং আমিও হয়তো ঝুঁকি নিতে পারিনি সেই সময়, তো খেলা হয়নি। তারপরে যখন কোচিং করব বলে মনস্থির করি, যখন আমাকে প্রদীপদা 97-এ যখন বলে তুমি রেলের হয়ে কোচ করেন, সেই বছরে আমি এনআইএস করি। তখন একটা স্বপ্ন ছিল, ঠিক আছে যদি খেলে না করে উঠতে পারি, কোনো না কোনো দিন যদি কোচিংয়ে দাগ কাটতে পারি বা কোচিংয়ে আসি, তাহলে একটা নিশ্চয়ই স্বপ্ন থাকবে, যেটা খেলে পূরণ করতে পারিনি সেটা নিশ্চয়ই কোচিং করে অন্তত পূরণ করতে চেষ্টা করব। খেলোয়াড়ি অধ্যায়ের পরে যখন কোচিং করবে ভাবলে, মানে কার ইন্সপিরেশন বলবো বা বা কাকে দেখে মনে হলো যে না এবার আমি কোচিং করব? এবং তার জন্য আমরা জানি যে কোচিং করলে আমরা দেখেছি যে সবাই আগে কোচিংটা করতে চলে যায়, মাঠে চলে যায়, কিন্তু তুমি কোচিং করতে কোনো ক্লাবে চলে যাওনি, তুমি আগে সমস্ত লাইসেন্সগুলো করেছিলে, মানে যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার একটা একটা ধাপ পার করেছিলে। কাকে দেখে ইন্সপায়ার এবং কেন কোচিংয়ে? ব্যাপার হলো 95-এ আমি বিয়ে করি এবং সেই বছর লিগটা খেলার পরে আমি ঠিক করি যে আর আমি খেলবো না। কিন্তু 96-এ যখন আমি প্রত্যেকটা ম্যাচে রেলে খেলাগুলো আমি গ্যালারিতে বসে দেখতাম, কারণ আমার অফিস ডালহৌসি থেকে আমরা চলে আসতাম যখন লিগের ম্যাচ, তো সব কলকাতাই হতো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান মাঠেই হতো, আর কোথাও বাইরে তখন লিগ হতো না। তো খেলা দেখতে দেখতে কোনো না কোনোভাবে একটা মনে হচ্ছে যেন খেলা ছেড়ে থাকতে পারবো না। 96-এ সারা বছর ওইটা কাটাবার পরে ভাবলাম যদি কোচিংই করতে হয়, তখন সার্টিফিকেট কোর্স হতো, তখন লাইসেন্স আসেনি সেইভাবে, বা লাইসেন্স প্রথা আসেনি। তো 97-এ আমি 6 উইক্সের একটা সার্টিফিকেট কোর্স করি, এবং অনেকে করে। সেই একটা খুব ভালো ব্যাচ ছিল আমাদের, মানে প্রদীপ তালুকদার, রঘু নন্দী, নাসির আহমেদ, জগদীশ ঘোষ থেকে শুরু করে প্রচুর কোচেরা। তো সেই সময় 97-এ আমি কোচিং করি, এই কোচিং লাইসেন্স ওটা পাস করি সাফল্যের সাথে, এ গ্রেড আমি পাই। এবং সেই সময় রেলে আমাকে প্রদীপদা বললেন তুমি রেলের কমিটিতে এ করে, মানে আমাকে রেলের যে একটা স্পোর্টসের কমিটি হয় সেখানে আমাকে প্রদীপদা, হয়তো প্রদীপদার জহুরির চোখ কাছে 3 বছর যে ইন্টাররেল আমরা যে খেলতাম, এবং প্রদীপদার সাথে তো অফিসে তো আমাদের তো একটা এই ছিলেন, দেখাশোনা হতোই। এবং প্রদীপদা তখন একটা লিজেন্ডারি ফিগার, মানে আমাদের খেলোয়াড় জীবন যখন শুরু হয় তখন কাগজে অমলদা প্রদীপদার লড়াই, সে খেলার আসর থেকে খেলার কাগজ, কমেন্ট্রি, তখন তো টিভিতেও সেরকম ছিল না, তার ভোকালটা ছিল। এবং আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যখন আমরা খেলতে যেতাম, প্রদীপদা যখন আমাদের সাথে ট্রেনে করে ট্রাভেল করছি, প্রদীপদার সেই কথা, মানে শুধু ফুটবল নয়, বিভিন্ন স্তরে বিভিন্ন মানে এতে ক্ষেত্রে ওনার অপারেশন জ্ঞান, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে রাগ সঙ্গীত থেকে, প্রদীপদার তো একটা ইনফ্লুয়েন্স কাজ করেছিল। এবং প্রবীর মজুমদার যখন রেলওয়ে এফসির কোচ ছিলেন
97 তখন প্রবীরদা করছিলেন, প্রবীর মজুমদার। তো সেই সময় প্রবীরদার বাবা মারা যান। তো সেই গ্যাপটায় আমাকে প্রদীপদা বললেন তুমি এবার হও যে রেলের কোচিংয়ে ঢোকো। তো 97-এ আমি ওই জাস্ট টিমের সাথে করার পরে 98 থেকে আমি সরাসরি রেল টিমের মানে রেলওয়ে ফুটবল ক্লাবের কোচিংয়ের পাই অফিসার। মানে আমাকে হয়তো জানি না, তারা মনে হয়েছিল যে আমার ওপর ভরসা করা যায়। এবং 98 থেকে 2006 অবধি আমি রেল এফসির কোচ ছিলাম। তার মধ্যেই মানে ইস্টার্ন রেল যেটা রেলওয়েজ যেটা পার্টিসিপেট করতে যায় অল ইন্ডিয়া রেলওয়েজে, তো সেই সময় আমি ইস্টার্ন রেলের কোচ ছিলাম 2 বছর আমরা চ্যাম্পিয়ন হই আমি। তো রেল থেকেই আমি 99-এ আমি সি লাইসেন্স করি। যখন 99-এ সি লাইসেন্স করি, তারপরে 2004 অনেকটা দেরি হয়ে যায়। 2004-এ আমি বি লাইসেন্স পাস করি, 2009-এ আমি এ লাইসেন্স পাস করি। তারপরে তো গত 2 বছর আগে আমি প্রো করেছি। এটা তো লাইসেন্সের কথা আসলো, এবং আমার মনে হয় এই রেলের কোচিং করানোর পর তুমি মনে হয় ইন্ডিয়ার ইউথ টিমকে দায়িত্বে ছিলে, মানে কলিং টোল মনে হয় ওই সময়। তারপর হলো 2006-এ আমি বেঙ্গল আন্ডার-19-এর কোচ হয়েছিলাম। এবং আমরা ঝাড়খণ্ডে, তখন তো এইসব ভাগ হয়নি, বিহার, আমরা হেরে গিয়েছিলাম ফাইনালে আমার মনে আছে। এবং হঠাৎ করে আইএফএ থেকে একটা আমাদের চিঠি পাই যে কোচেদের একটা মানে হবে ওয়ার্কশপ হবে গোয়াতে। তো তখনও আমি জানতাম না যে এটা জুনিয়র ন্যাশনাল আন্ডার-16 এবং আন্ডার-19 যারা মানে কোয়ার্টার ফাইনালিস্ট কোচ সব ভারতবর্ষের সব ওইখানে গিয়ে আমরা মিলিত হয়েছিলাম বিভিন্ন কোচেদের সাথে। সুজিত চক্রবর্তী যে মারা গিয়েছিল সেও আন্ডার-16-এর কোচ ছিল, এবং সুজিতও তখন ডাক পেয়েছিল ওই ওয়ার্কশপে। তো তখন কিন্তু ওয়ার্কশপে জয়েন করার পরে জাস্ট আমাদের একটা করে কোচিং সেশন নিয়েছিল, 3 দিন আমরা গোয়াতে ছিলাম। তো বিভিন্ন স্টেটের বিভিন্ন কোচেরা 16 জন কোচ ছিল, 8-16টা টিমের কোচ ছিল। এবং তাদের মানে কোচিং প্রসিডিওরটা হয়তো যাচাই করার জন্য একটা করে সেশন প্ল্যান 20 থেকে 25 মিনিটসে। এবং সেই গোয়াতেই মানে কলিং টোলের সাথে আমাদের পরিচয়। এবং আমি জানতামও না, জাস্ট আমার কোচিং কোর্স যখন হয়ে গেছে, সবার ট্রেনিং হয়ে গেছে, আমরা বাসে করে যেতাম, হোটেল থেকে বাসে করে যেতাম। এবং আবার আমি হয়ে যাওয়ার পরে আমি বাসের পেছনের সিটে আমি বসতাম, পেছনের সিটে বসে আছি। টনি কাবরাল বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি কোঅর্ডিনেট করতে নেয় ইউথ লেভেলের বলো বা সিনিয়র লেভেলের বলো, গোয়াতে তখন ম্যাক্সিমাম ক্যাম্প হতো। তো টনি কাবরাল আমাকে বললো, সঞ্জয় কলিন ইজ কলিং ইউ, কলিন টোল ইজ কলিং। তো কলিন আমি বাস থেকে নেবে আবার বললাম ইয়েস স্যার, বাট বললো আর ইউ ইন্টারেস্টেড ফর দ্য ন্যাশনাল টিম কোচ আন্ডার-16? তো আমি তো আকাশ থেকে পড়েছি যে এরকম একটা, তখন আমি রিয়েলাইজ করলাম যে ওইখান থেকে কোচ বাঁচা হচ্ছে। তো আমার কোচিং সেশন দেখে হয়তো কলিন মনে করেছেন যে না এই ছেলেটার উপরে করা যায়। আমি বললাম ইয়েস, ওয়াই নট, ইটস মাই প্লেজার, মানে এটা তো আমার কাছে গর্বের ব্যাপার। তো যাই হোক, 2007-এ আমাদের ক্যাম্প শুরু হয়েছিল। ওটা 2007-এর ফেব্রুয়ারিতে ওই ওয়ার্কশপটা হয়েছিল, এবং মে মাস থেকে ক্যাম্প গোয়াতে হয়, তার আগে সিলেকশন কলকাতায় হয়। তো এই সিলেকশানে আমি আর ওই সুজিত ছিলাম আন্ডার-16-এর, আর একটা সিলেকশান হচ্ছিল গান্ধীনগর। তো ওই সম্মিলিত এইখান থেকে সিলেকশনটা গোয়ায় ফাইনাল সিলেকশন হয়ে তারপরে ক্যাম্প শুরু হয়। তো সেইটাই আমার আন্ডার-16-এর অ্যাজ এ কোচ হিসেবে আমার ওইখানে করা। আমি 3 বছর ছিলাম, 2007, 8, 9। এই সময় কি ওই প্রীতমদের ব্যাচটা ওখান থেকে মানে তারপরের এটা ওই সময় মানে পৈলানের না, পৈলানের ওইখানে যখন আমরা তখন আন্ডার-16-এর এএফসি কোয়ালিফিকেশন, তখন তীর্থঙ্কর সরকার, অভিষেক দাস যে এখন ডায়মন্ড হারবারে আছে, মালসাম ফেলা, তারপরে তোমার আমাদের আরে নারায়ণ দাস না, ওরা তো সব পড়ে, খুব প্লেয়ার আমাদের, না আমাদের মিজোরামের যে ইস্টবেঙ্গল মোহনবাগান চার্চিল ব্রাদার্স খেলেছে, মিডফিল্ডে খেলতো, লেফট ফুটার, আরে নাম বলে যাচ্ছি, ও খুব ভালো প্লেয়ার ছিল। তো এই গ্রুপটা ছিল তখন। তারপরে 2009-এ আমাদের কলকাতাতে একটা আন্ডার-19 যখন সন্তোষ এই জুনিয়র ন্যাশনাল হচ্ছে, তখন আমরা কলিন আমাদের বলেছিল প্লেয়ার সিলেক্ট করতে। আমি তনুময় বোস তখন ছিল, এবং আমাদের থমাস বলে একজন ব্যাঙ্গালোরের। তো আমরা ওই সময় সিলেকশন যখন কলকাতা হয়, সেই সময় প্রবীর দাস, প্রীতম, আমাদের প্রণয় হালদার, এরা
ওই ব্যাচটা তখন, তারপরে তো সেনাজ সিং, বিক্রমজিৎ সিং, হলিচরণ নার্জারি, অলউইন জর্জ, মানে ক্রিম অফ দ্য, গুরপ্রীত সিং তো আন্ডার 16-এ ছিল, বলতে ভুলে গেছি, আন্ডার 16 থেকে গুরপ্রীত আমাদের সাথে ছিল। তো এই ব্যাচটা তখন 2009-এ জয়েন করে আন্ডার 19 কোয়ালিফিকেশানের জন্য। তো আমি তখন আবার আন্ডার 16 থেকে আন্ডার 19-এ প্রমোট করেছিলেন আমাকে কলিন টোল। এবং 2009-এ একটা ব্রেকের সময় আমি কলকাতায়, তখন ইস্টার্ন রেল আমাকে বলে, ওই সময় একটা গ্যাপ ছিল, তখন আমি ইস্টার্ন রেলের কোচ হয়েছিলাম। এবং 2010-এ আমি তখন, আমাদের চায়নায় তখন যাবার কথা হচ্ছে, যে চায়নায় তোমার এশিয়ান গেমস না এফসির একটা খেলা ছিল আন্ডার 19-এর। সেই সময় আমাকে আলো, মানে আলোকেশ কুন্ডু। আলাদার ব্যাপারটায় আসবো, কারণ এই ব্যাপারটা আমি অনেকটা জানি, কারণ সেই সময়টা আমিও সাংবাদিকতাটা শুরু করেছি, ওটাই ওই ব্যাপারগুলোতে আসবো। তার আগে জিজ্ঞাসা করবো, এই যে আন্ডার 16টা ছাড়লে কেন? আমি শুনেছিলাম কলিন টোলের সঙ্গেও নাকি একটা কিছু। না না না, আমি ছাড়লাম এটাই বলতে আসছিলাম, যেহেতু আমি ওই অফারটা পাই 2010-এ, যখন আমাদের ক্যাম্প চলছে, তা একটা ব্রেক হয়েছিল, ব্রেকে আমি যখন বাড়ি এসেছিলাম তখন আমাকে আলো একটা প্রস্তাব দেয়, যে আমি তখন 2009-এ লাইসেন্স পাস করে গেছি, এবং ওই সময় থেকে চালু হয় আই লিগে কোচ হতে গেলে তোমাকে এই লাইসেন্স রাখতে হবে। তো তার 2010 যখন, সেই সময়টা বাবলুদা কোচ ছিলেন, এবং বাবলুদার লাইসেন্স ছিল না, হয়তো সেই জন্যই বা আমাকে আলো বলেছিল, তুমি কি বাবলুদার সাথে কাজ করতে পারবে? তো আমি বললাম আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা একসাথে সি লাইসেন্স করেছিলাম 99-এ, বাবলুদা, অলোক মুখার্জি, অতনু, কৃষ্ণেন্দু রয়, সুজিত, আমরা সব সি লাইসেন্স 99-এ যখন বাবলুদাও করেছিল। তো বাবলুদার সাথে একটা সখ্যতা তখন থেকে আমার ছিল। তো আমাকে যখন বলে, যে আমি বললাম, না না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কথা বলতে চাই। তো বাবলুদার সাথে ফ্লুডিজে আমি কথা বলেছিলাম। তো বাবলুদার সাথে আমার যেরকম হয়, তো সেই জন্যই আমার ইন্ডিয়া টিমের এটা ছাড়া। এবং ওই 3টে বছর যদি আমি বলি, 2007 to 2010 আমি ন্যাশনাল টিমে, এইটা আমার কাছে একটা বিরাট পাওনা। এবং কলিন টোলের মতো একজন মানুষের আন্ডারে কাজ করা, ইউথ সিস্টেমে, মানে খেলোয়াড়দের সাথে কিভাবে সিলেকশন প্রসিডিওর তো ছেড়ে দাও, কিভাবে তাদেরকে ডিল করতে হয়, কিভাবে তাদেরকে গ্রুমিং করতে হয়, এটা আমার জীবনের বড় পাওনা। আজকে আমি যে এইখানে বসে কথা বলছি, হয়তো সেই 3টে বছর বা 4টে বছর কলিনের সাথে সান্নিধ্যে আমার, কারণ ওই সময় আমরা প্রচুর জায়গায় ট্র্যাভেলও করেছি, এক্সপোজার ট্রিপে, ম্যানচেস্টার থেকে শুরু করে ইউএসএ, জার্মান, সৌদি আরব, তাশকেন্ত, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন দেশের পরিকাঠামো থেকে তাদের ফুটবল স্ট্রাকচার, ফুটবল ফিলোসফি, এইগুলো জানার একটা সৌভাগ্য হয়েছে। এবং এই 4টে বছর হয়তো পরবর্তী জীবনে যে আমি কোচিং, এখনও যে কোচিংগুলো, কোচিংয়ের সাথে যুক্ত আছি, সেইটা আমাকে অনেক সহায়তা দিয়েছে, যে কি করে করতে হয়, এবং সাহসও জুগিয়েছে। তোমার ভিতটা তৈরি করে দিয়েছে। এবার আসবো ক্লাব ফুটবলে, এবং ক্লাব ফুটবলে ফার্স্ট ব্রেক তোমার হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। আমি আলাদা নবাবদার থেকে শুনেছি, হ্যাঁ, চিরাক ইউনাইটেড, এবং তারপরে যেটা ইউনাইটেড স্পোর্টস প্রয়াগ ইউনাইটেড হয়। এবং হ্যাঁ, না, প্রয়াগ ইউনাইটেড। ইউনাইটেড, হ্যাঁ। এবার আলোদা নবাবদা দুজনে তোমার বাড়িতে গেছিল, গিয়ে কথা বলেছিল, এবং আলোদারই মেন মাথা থেকে বেরিয়েছিল তোমাকে বাবলুদার সঙ্গে। এবং সত্যি মানে সেই সময় আমি অন্তত রোজ ওই তোমাদের প্র্যাকটিসটায় যেতাম কভার করতে। তো মানে বাবলুদার সাথে কাজ করা তো একটা ডিফিকাল্ট, এই ব্যাপারটাকে কিভাবে মানিয়ে না, এগুলো দেখো, এগুলো ইগোর ব্যাপার। আমি শুনেছি অনেক এক্স প্লেয়ার, আমি নাম করব না, তারা বাবলুদাকে ভয় পায়, রীতিমতো ভয় পায়। তো আমি কখনো সেইভাবে মিশিনি। আমি বাবলুদার সাথে একদম নিশ্চয়ই তাকে রেসপেক্ট, কারণ আমি যখন রেল এফসি খেলছি, বাবলুদা তখন দাপিয়ে, তখন বাবলুদা মোহনবাগানে খেলছেন, আমরা তখন মানে লড়াই হতো সাংঘাতিক, সে কলকাতা লিগের যেগুলো হয়। এবং বাবলুদার, যেহেতু সেন্টার ব্যাকে খেলতাম, কোনো না কোনোভাবে বাবলুদার মনাদাকে ফলো করতাম আমি। তো 99-এ যে আমরা একসাথে ছিলাম, যে কোর্সটা করেছিলাম 15 দিনের, 2 উইকসের একটা সি লাইসেন্স তখন হতো। তো সেই সময় বাবলুদার সাথে আমাদের অনেক মানে ক্লোজ। সেই সময় দেখতাম অন্যান্য যারা ভারতীয় খেলোয়াড় ছিল বা বাংলাদেশ যারা করতো, তারা বাবলুদাকে সমীহ করতো, কেরম একটা পেছন থেকে যা হয়। তো বাবলুদা সাথে আমার কখনো মনে করিনি, সেই জন্যই আমি রাজি হয়েছিলাম। কারণ বাবলুদার সাথে যে সব সমস্যা, সেগুলো সব ইগোর সমস্যা। তো আমি তো ওই সব নিয়ে ভাবতাম না, কারণ আমি যে 2000, আমার তখন এই যে ইউথের কোচিং করার পরে আমার মনে হয়েছিল যে এবার আমি একটা প্রফেশনাল কোচ, আমার স্বপ্ন দেখতে শুরু করেছি,
যেহেতু আমি রেলে এই যে কলকাতা লিগে আমি দীর্ঘদিন কোচিং করেছি, রেল এফসি আমরা নেবে গিয়েছিলাম, সেখান থেকে আমরা প্রমোট হয়েছিলাম, আবার নেবে গিয়েছিলাম। তো ক্লাব লেভেলের মানে ছোট ক্লাবের যে কোচিংয়ের এটা আমাকে অনেক বেশি সহায়তা করেছিল। এবং পাবলুদার সাথে কাজ করব আমি তখন যেহেতু আমি আই লিগে যদি আমি একটা ব্রেক পাই, সেটা তো একটা স্টেপিং স্টোন। আমি সেই জন্য আলোর কথা সবসময় বলি যে আলো যদি আমাকে সেই সুযোগটা না দিত, যদি আমার কথা না ভাবতো যে বাবলুদার সাথে করার, হয়তো আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না, বা হয়তো অনেক কষ্ট করতে হতো, স্ট্রাগল করতে হতো। তো আমি ওইটা একটা চাইছিলাম, একটা পা রাখার জায়গা। এবং বাবলুদা অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ কোচ, ওনারও তো কিছুটা সাফল্য ছিল। তো বাবলুদার সাথে কাজ করার একটা, যদি দেখি যদি কিছু শিখতে পারি, সেটাও একটা ছিল। এবং এবং আই লিগের যে অভিজ্ঞতাটা সঞ্চয় করা, তো আমি মনে করিনি কখনো আমার সাথে সমস্যা হতে পারে। এবং বাবলুদাকে যদি আলাদা করে জিজ্ঞাসা করা হয়, বাবলুদাও হয়তো মনে করবেন না যে না কোনো দিনও, কারণ আমি যাকে যতটা সম্মান দেওয়ার চেষ্টা করেছি বা করি এখনও, তো সমস্যা হয়নি কখনো আমার সাথে। এবং আমি দেখতাম আর কি, বিধাননগর মিউনিসিপ্যালের মাঠে তোমাদের রোজ প্র্যাকটিস থাকতো, এবং প্র্যাকটিসের পরে তোমাদের একটা কিন্তু বেশ জমাটি আড্ডা বসতো, বাবলুদা থাকতো, তুমি থাকতে, নবাবদা থাকতো, প্লেয়ারদের সঙ্গে খুনসুটি, এইগুলো কিন্তু বেশ একটা। না না, নিশ্চয়ই, কারণ আমি আবার বলছি, এগুলো দেখো সব ব্যক্তিগত সমস্যা, এগুলো মানসিক সমস্যা, এগুলো যাদের আছে তাদের, আমি কখনো এইটা মনে করিনি। এবং আমি বাবলুদা সম্বন্ধে অনেক সময় অনেকের থেকে শুনেওছি, বাবলুদা বা এই হতে, কিন্তু আমি কখনো সেইটা ফিল করিনি, বা আমার সাথে সেই রকম কখনো ব্যবহার আমাকে ফেস করতে হয়নি। তো আমার কোনো সমস্যাই হয়নি। এবং ওই একটা বছরও নিশ্চয়ই আমার কাছে একটা অভিজ্ঞতার ব্যাপার। তখন গার্সিয়া ওখানে কাজ করছে, এবং কিভাবে সে করতো, এগুলো আমার কাছে অনেক কাজে দিয়েছে, যে পরবর্তীকালে যখন আমি এককভাবে কোচ হয়েছি তার পরের বছর থেকে, তখন আমার নিশ্চয়ই কাজে দিয়েছে, এবং আমি আমার মতো করে চালাতে চেষ্টা করেছি। তার পরের বছর যখন এককভাবে কোচ হলে, তুমি কিন্তু একেবারে তখন আই লিগের ছাপ ছেড়েছিলে, বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান যে রাইভেল, মানে যাদের সঙ্গেই খেলেছো, মোহনবাগানের সঙ্গে মনে হয় হারোনি। না, হারিনি, মোহনবাগানকে অনেকবার হারিয়েছি। ইস্টবেঙ্গল কে মানে ড্র হয়ে, মানে মোহনবাগান ম্যাচ জেতার পরে ইস্টবেঙ্গল ম্যাচ জসিমার পেনাল্টি মিস করলো, না হলে হয়তো ওই ম্যাচটাও জিততে পারতাম। এবং তখন আনন্দবাজারে তোমার ছিল ওই রূপায়ণ রূপায়ণ আমাকে একটা ইন্টারভিউ নিয়েছিল, সঞ্জয় দা যদি তুমি এটা হয় একটা হবে যে বোধ একটা ছোট টিমের হয়ে দুটো বড় টিমকে হারানো। তো যাই হোক, হয়নি, কিন্তু আমরা খুব ভালো খেলেছি ওই বছর। মানে আমার একটা ওয়ান অফ দ্য মানে সাকসেসফুল ইয়ার এটা বলতে পারো। হয়তো ট্রফি পাইনি, কিন্তু যে ব্র্যান্ড অফ ফুটবল ইউনাইটেড স্পোর্টস ক্লাব খেলেছিল, সেটা গর্ব করার মতো। কারণ আমরা তার আগের বছর যখন আমি জয়েন করি, সেই বছর কোনো রকমভাবে আমরা রেলিগেশন সেভ করেছিলাম 29 পয়েন্টে। পরের বছর আমরা 42 পয়েন্টে সিক্সথ পজিশনে ফিনিশ করেছিলাম। এবং 10টা ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের ইতিহাসে হয়নি, 10টা ম্যাচ আমরা জিতেছিলাম। অ্যাবে ম্যাচ প্রথম জেতা, ডেম্পোকে হারানো। ডেম্পো তখন আর্মান্দো তোমার কোলাসো তখন, মানে ডেম্পোর একছত্র অধিপত্য, 5বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন। এবং আমার প্রথম প্লেয়ারদের সাথে টিম মিটিংয়ে আমি প্লেয়ারদের সাথে টার্গেট সেট করেছিলাম যে ডেম্পোকে হারাবো গোয়ার মাঠে গিয়ে। এবং ঈশ্বরের আশীর্বাদে সেটাই আমার হয়েছিল, আমি অ্যাচিভ করেছিলাম ডেম্পোকে হারানোটা। তখন তখন র্যান্টি মার্টিন, আরও ভালো ভালো সব, ক্লিফোর্ড মিরান্ডা, টানা হাইস্ট করে। ইয়েস, ক্লিফোর্ড মিরান্ডা, প্রচুর ভালো ভালো প্লেয়ার সব ডেম্পোতে ছিল। তো সেই সময় ইউনাইটেড স্পোর্টস খুব ভালো ফুটবল খেলেছিল। আমরা আইএফএ ইস্টবেঙ্গলের কাছে টাই ব্রেকারে হেরে গিয়েছিলাম। গুরপ্রীত ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল। আমরা গুরপ্রীতের গোলকিপিং মনে আছে? ওই যে সেই, না, ওই গুরপ্রীত উঠে আসলো হেড। আই লিগে সেটা কেন ভিনসেন্ট গোল করেছিল, সেটা আই লিগ। মানে সেই বছরই বলছি, আমরা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার্স হয়েছিলাম। এবং আমি আইএফএ শিল্ডের সেরা কোচ, যে বিচারে আমি তখন সেরা কোচ হয়েছিলাম। তো এইগুলো একটা ভালো স্মৃতি। এবং আমরা খুব ভালো ফুটবল খেলেছিলাম, যে আমরা দমে না গিয়ে একটা যে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের পরেও একটা ক্লাব ফুটবল খেলতে পারে কলকাতা থেকে, এবং আই লিগে একটা ছাপ ফেলা, সেইটা সক্ষম হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইউনাইটেড স্পোর্টসকে মনে হয় তুমি ডুরান্ডো দিয়েছিলে দিল্লি। সে তো তখন বাবলুদাও ছিলেন, কিন্তু যেহেতু কোচ আমার বলে, সেখানে আমি আমার কৃতিত্বটা কখনো নিতে চাই না। সেটা উঠে গেছে, আমার নামটা উঠে গেছে, যেহেতু সেই বছরই আমি জয়েন করেছি বলে উঠে গেছে। সেখানে কিন্তু আমার কৃতিত্ব খুব একটা নেই, বাবলুদাই সব কিছু করতেন। আমি ঠিক আছে টিমের সাথে ছিলাম, সেটা আলাদা কথা। কিন্তু তার পরবর্তী সময়ে বলছি
যখন এককভাবে ছিলাম তখন আমি আমার মতো করে যতটা ভালো খেলার চেষ্টা করি। পরের বছরটা, পরের সিজনটা এলকো সাতোরি আসার আগে পর্যন্ত তুমি যে টিমটা পেয়েছিলে, মানে একটা বিগ বাজেটের টিম এবং সব নামি দামি বড় বড় ফুটবলাররা, র্যান্টি মার্টিন্স, কার্লোস হার্নান্ডেজ, সুব্রত পাল, মানে সব গৌরমাঙ্গি সিং, এরকম সব বড় বড় নাম তুমি সামলাচ্ছ একা। ওটাও তোমার মানে মানসিক দৃঢ়তা আরো বাড়িয়েছে বলা যায়। না দেখো, আমরা ফেডারেশন কাপে হতাশ পারফরমেন্স করেছিলাম এবং তোমার জামশেদপুরে সেই বছর ফেডারেশন কাপ হয়েছিল, আমাদের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। রোনাল্ড কোয়েম্যান তখন আমাদের ওই কোভারম্যান্স তখন কোচ হয়ে এসছেন, তখন ইন্ডিয়া টিমের কোচ, উনি এসছিলেন খেলা দেখতে এবং আমার মনে আছে গ্যালারিতে আমাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, কিন্তু আমরা ভালো রেজাল্ট করিনি, আমি হেরে গেছিলাম। এবং মানে কার্লোস এবং র্যান্টি মার্টিন যে গোল মিস করেছিল ভাবা যায় না, চোখে দেখা যায় না। গোল মিসের জন্য আমরা সালগাঁওকার কাছে হেরে গিয়েছিলাম এবং আলটিমেটলি কোয়ালিফাই করতে পারিনি। সেই সময় প্রয়াগের যে কর্ণধার ছিলেন উনি একটুখানি এ হয়েছিলেন, কারণ উনি পয়সা ঢেলেছিলেন। তো কোভারম্যান্স কিন্তু খুব আমার মনে আছে, উনি আমাকে বলেছিলেন যে আমরা তোমার টিম খুব ভালো খেলেছে, আনফর্চুনেটলি ব্যাড লাক বলো বা তোমরা জিততে পারোনি। কিন্তু ওইটা করে আসার পরে আমরা যখন লিগ খেলি, আমার সেকেন্ড ম্যাচ মোহনবাগান, তখন ওডাফা মোহনবাগানে, সেই ম্যাচ আমরা জিতি। আমি 3 খেলে 7 পয়েন্ট এবং আমি অ্যাবে ম্যাচ খেলতে যাচ্ছি লাজং সাথে, বুলপিন তখন কোচ ছিলেন, ট্রেভার বুলপিন কোচ ছিলেন। এবং সেই সময় যাবার পথে আমি টাইমস অফ ইন্ডিয়াতে দেখি এলকো সাটোরির নাম, ইউনাইটেড স্পোর্টস। তো সেই সময় তারপরে আমি লাজং থেকে ফিরে আসার পরে আমি পরের দিনই আমি ওইখান থেকে আমার জব থেকে আমি সরে যাই। তারপরে তো আমি বসেছিলাম পরবর্তীকালে। ওটা একটা দুঃখ পেয়েছিলে যে তোমাকে না। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ না জানিয়ে নয়, কোনো ছোট টিম 3 খেলে 7 পয়েন্ট ইতিহাসে আছে নাকি? তুমি 3 খেলে 7 পয়েন্ট একটা কোচকে সরাবার জায়গা নাকি? তো অফিসিয়ালদের মনে হয়েছিল হয়তো আমি মানে যোগ্য নই এইসব র্যান্টি মার্টিন্স বা কার্লোস হ্যান্ডন্ডেসকে মানে হ্যান্ডেল করার মতো, সেটা অফিসিয়ালদের মনে হয়েছিল। তো ঠিক আছে, ওটা নিয়ে আমার কিছু না, ওটাতে আমার পরোক্ষভাবে জেদটা আরও বাড়িয়ে দিয়েছিল এবং যা পরে করেছি সেটা তো ঈশ্বর জানে। সেটাতে আসবো আমি। এবং তার পরের অধ্যায় হচ্ছে তুমি মোহামেডানে যোগ দিলে এবং মোহামেডানের হয়ে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলতে গেলে ব্যাঙ্গালোরে। এবং সেখানটায় আমার মনে আছে বাংলা থেকে 3টে দল গেছিল। সাধারণ সমিতি গেছিল, সাধারণ সমিতির কোচ সুব্রত ভট্টাচার্য বাবলুদা। আচ্ছা, তুমি মোহামেডানের কোচ, আর হচ্ছে ভবানীপুর গেছিল, ভবানীপুরের কোচ কাম প্লেয়ার ব্যারেটো। এই ট্রায়ো মিলে একটা, আর সেখান থেকে তোমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ দেখো, আমাদের তার আগে আমরা ইন্দোরে কোয়ালিফিকেশান আরও খেলতে হয়েছিল, 18টা ম্যাচ খেলেছিলাম। এবং মোহামেডান দায়িত্ব নেবার আগে যখন আমি বসেছিলাম, 5 দিন সময় পেয়েছিলাম যখন জয়েন করি। এবং প্লেয়ার চিনতাম আমি শুধু কিংসুক দেবনাথ, যেহেতু সে আমার আন্ডারে জুনিয়র ন্যাশনাল, কিংসুক এবং জয়ন্ত সেন ছিল এবং ধনরাজন ছিল যে মারা গেছে। এই 3টে একটা খেলার মানে বড় ক্লাব খেলা প্লেয়ার ছিল। এছাড়া আমি অর্ধেক ছেলেদের চিনতাম না। সেটা কোনো কথা না, ওটা একটা চ্যালেঞ্জ ছিল ভালো কিছু করার। এবং আমার কাছেও একটা চ্যালেঞ্জ যে দেখা যাক, কখনো আমি ওই কী আছে না আছে না নিয়ে আমি ঝাঁপিয়ে পড়াটা আমার স্বভাব ছিল। এবং আমরা 18টা ম্যাচ খেলেছিলাম। বেঙ্গালুরু তো মূল পর্বে খেলা হয়েছিল, তখন ডাবল লেগ করে খেলা হতো। তার আগে পর্যন্ত আমরা ইন্দোরে কিন্তু একদিন ছাড়া একদিন ম্যাচ খেলে কোয়ালিফাই করে বেঙ্গালুরু এসেছিলাম। এবং এটা দারুণ অনুভূতি, একটা মোহামেডানের মতো ক্লাবকে সেকেন্ড ডিভিশন। এবং এসেই কিন্তু আমি জবটা ছেড়ে দিই এবং আমার ওই পার্সোনাল রিজনের জন্য আমি জবটা ছেড়ে দিই। তো ওটা একটা ভালো আমার কাছে। পার্সোনাল রিজনের জন্য ছেড়ে দাও বলছো, কিন্তু আমার কোথাও মনে হয় যে সেই রিজনটা তুমি কখনো বলনি, কিন্তু রিজনটা হয়তো আমি জানি। কারণ সেই সময় যখন ব্যাঙ্গালোরে তুমি গেছিলে, একমাত্র সাংবাদিক হিসেবে আমি পুরো ব্যাঙ্গালোরে ওটা কভার করেছিলাম। এবং আমার মনে আছে যে সেই সময় ভবানীপুরেরও একটা ওঠার সম্ভাবনা ছিল। এবং লাস্ট ম্যাচের আগে, মানে ইস্ট বেঙ্গলের মোহামেডানের লাস্ট ম্যাচের আগেই তুমি কিন্তু মনস্থির করে ফেলেছিলে যে তুমি আর মোহামেডানের কোচ হবে না। সেটা তুমি আমাকে বাইটও দিয়েছিলে এবং আমার প্রতি ভরসা ছিল। তুমি আমাকে বলেছিলে এখন চালাস না, আমি ফিরে যাই, তারপরে তুই খবর করিস। কিন্তু যেটা ছিল, আমার মনে আছে ভবানীপুর ম্যাচটা জিতেছিল, লাস্ট ম্যাচ তোমরা হেরেছিলে, কিন্তু তাও তোমরা চ্যাম্পিয়ন হয়েছিলে। কিন্তু
না না ভবানীপুর না, তোমাদের আলাদা খেলা ছিল, ভবানীপুরের আলাদা খেলা ছিল। তোমরা লাস্ট ম্যাচ হেরেছিলে, তাও তোমরা তার আগেই তোমরা কোয়ালিফাই করে গেছিলে, কিন্তু ভবানীপুর লাস্ট ম্যাচ জিতেও তারা কোয়ালিফাই করতে পারেনি, কারণ হচ্ছে তোমরা হেরে গেছিলে বলে। সেই সময় ব্যারেটো বেরিয়ে এসে আমাকে বলেছিল, মানে ইন্টারভিউ দিয়েছিল, যে বাবলুদা আমার পিঠে ছুরি মারলো আর সঞ্জয় দা আমার বুকে ছুরি মারলো, তোমারও হাত বাঁধা ছিল এবং তারপরে তুমি কাজ ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার ছিল। তুমি যদি বলতে চাও বলতে পারো। না না না, ব্যাপারটা হলো আমাদেরকে ভবানীপুর যখন খেলছে, ভবানীপুর আমাদেরকে ম্যাচ ছেড়ে দেবার একটা অফার দিয়েছিল আমাকে জয়ন্তর মাধ্যমে, আজকে বলতে কোনো দ্বিধা নেই। এবং আমি এগুলো, আমার এগুলো ইরিটেশন আসে যখন আমি এগুলো শুনি, তখন আমার ইরিটেশন আসে। এবং ওইটা ওই ওই ছাড়াটা না ছাড়াটাই কিন্তু ব্যারেটোর রাগ ছিল। এই যে ব্যারেটোকে যে ভগবানের চোখে দেখা হয়, সেটা যারা দেখে বা যারা পুজো করে তারা বলতে পারবে, কিন্তু আমি জানি কারা কি আমার। এই জন্য আমি মানে এগুলো আজকে ক্যামেরার সামনে বলতে আমার কিছু নেই। তো আই লিগের মতো একটা জায়গায় যে ম্যাচ ছাড়ার প্রস্তাব আসতে পারে, এটা আমার স্বপ্নেও আমি ভাবিনি, কিন্তু আমি কখনোই ওইভাবে স্ট্রিক্ট ছিলাম। এবং যে ম্যাচটা হেরে গেছিলাম সেটা তো খেলার আগে, তারও আগে আরেকটা ম্যাচ হেরে গেছিলাম আমরা। তখন বিমল ঘোষ ছিলেন, এয়ার ইন্ডিয়া না কোন টিমের একটা, মুম্বাই টাইগার্স এরম একটা টিম ছিল সেই সময়। তো আমরা হেরে গিয়েছিলাম, এবং যেহেতু হেরে গেছি ওরা নানা রকমভাবে ওগুলো দিয়েছিল। কিন্তু আমার ছাড়ার কারণ কিন্তু এইটা নয়। আমার ছাড়ার কারণ হলো সেই বছর আমার ছেলে স্কুল ফাইনাল দেবে বলে, তখন আমি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে বাইরে আছি, 2007 থেকে একদম গোয়াতে থাকতাম, তো কোনো না কোনোভাবে আমার ওয়াইফও চাকরি করতেন, আমার যেহেতু স্কুল ফাইনাল একটা ধাপ, সেই সময় আমি ছেড়েছিলাম। এবং আইএফএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে তো আবারও ছেড়ে দিয়েছিলাম। তো সুলতান আহমেদ তখন উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে অনেক করে বলেছিলেন যে তখন কিন্তু আমার ওই মোহামেডান ক্লাবের পরিবেশটা ভালো লাগেনি বলে আমি ছেড়েছি, যেবার আমি আইএফএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ছেড়েছিলাম। হ্যাঁ, ওটাতে আসছি আমি। তার আগে মনে হয় তুমি আবার পৈলানে রোজে ছিলে। হ্যাঁ, তার তার মধ্যিখানে আমার তখন বুলপিন চলে যায়, আর্থার পাপাস তখন চলে যায়। এবং শুভঙ্কর দা আমাকে তখন, তখন আমি এতে হায়দ্রাবাদে, এই সরি ব্যাঙ্গালোরে আমি তখন সেকেন্ড ডিভিশন আই লিগই। তখন শুভঙ্কর দা আমাকে বলেছিল আমি এই হোটেলে আছি, তুমি যদি আসো। তখন থেকে উনি বলছিলেন যে তুমি যদি আমাকে দায়িত্ব নাও, আমি বললাম ঠিক আছে, আগে আমার এইটা হয়ে যাক, আমি এটা একটা জায়গায় কমিটমেন্ট ছেড়ে আমি কখনো করতে পারি না। আমরা যদি কোয়ালিফাই করি তখন ভাবা যাবে। এবং তো সেই সময় মনে হয় তোমার হাত থেকে ওই প্রীতম কোটালদের ব্যাচটা, প্রীতম কোটাল, সৌভিক, ওরা এই ব্যাচটা তুমি তৈরি করো। না, তো আমি তৈরি করিনি। ব্যাপারটা হলো যে আমরা যখন ওই ওই দায়িত্ব পাই, তো আমি তখন এইখানে আমাদের পৈলান অ্যারোজে এইখানে আমরা প্র্যাকটিস শুরু করি। পৈলানে নারায়ণ দাস থেকে শুরু করে প্রচুর খেলোয়াড়, মানে তোমার ওই রুই দাস, অবিনাশ রুই দাস তখন সিলেকশন করে আমরা নিয়েছিলাম। তো প্রচুর খেলোয়াড় যারা এখনও খেলছে, মানে সেই সময় একটা ক্রিম প্লেয়ার্স। তো সেই সময় আমাদের 1.5 মাস 2 মাস চলার পরে মানে হঠাৎ করে দেখছি যে প্লেয়ারদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যে ফেসিলিটিসগুলো কমে আসছে। তখন আমি কুশল দাসের সাথে কথা বলেছিলাম যে দেখুন না, এই প্লেয়াররা যদি ঠিকমতো না পায়, আমি কিন্তু এগুলো কন্টিনিউ করব না। আপনি 7 দিন আপনাকে সময় দিলাম, আপনি যদি এটা না করতে পারেন। 3 দিনের মধ্যে টিম উঠে গেল, কারণ পৈলান আর কন্টিনিউ করতে পারছিলেন না, যাই হোক স্পন্সরশিপের অভাব। তো ওই ব্যাচটা যেহেতু আমার সাথে এআইএফএফ এর কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল, 1 বছরের কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল, তো ওই ব্যাচটাকে বোম্বেতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মেহরাজ, মেহতাব, ইসফাক আহমেদ, এই একটা গ্রুপকে নিয়ে তখন আইএসএল আসবে। তখন আম্বানিরা একটা ওই মানে রিলায়েন্স গ্রুপ 2012 থেকে এটা শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু আরও তারা পেছিয়ে যায়। তো সেই সময় এই প্লেয়ারগুলোকে এবং আরেকটা পুল, তখন ট্রেভার জেমস মর্গ্যান ওই গ্রুপটাকে করাতো বোম্বাইতে, এবং আমাকে তখন বলা হয়েছিল যে এই গ্রুপটাকে নিয়ে ট্রেনিং করতে। তো আমরা ওইখানে মাস 2-1 মতো আমাদের বোম্বেতে ট্রেনিং হয়েছিল এই খেলোয়াড়দের নিয়ে। এবং তখন ওইখানে বোম্বেতেই তখন করাতেন, একটা গ্রুপকে করাতেন, এই গ্রুপটা সিনিয়র যারা যারা মানে আই লিগ থেকে ছেড়ে দিয়ে একটা পুল, তখন পুল তৈরি করছে, মানে আইএসএল শুরু হবে তার জন্য পুল প্লেয়ার দরকার, তো সো প্লেয়ারের জন্য পুল করছিল। তো এইখান থেকে মোটামুটি আমাদের পৈলানারাজের যে গ্রুপটা, সেটা এআইএফএফ এর আন্ডারে চলে যায়। এবং যেহেতু আমার সাথে কন্ট্রাক্ট ছিল বলে আমি তখন এদের করাতাম। এবং আমার এখনও মনে আছে, আমি হলিচরণ, প্রীতম, আমাদের এই কুপারেজ স্টেডিয়ামে প্র্যাকটিসের পরে বা আগে যখন কথা বলতাম, তখন আমি একটা জিনিস বলেছিলাম, যেটা আমি গন্ধ পেয়েছিলাম যে একটা ভারতে একটা পরিবর্তন আসছে। এবং আমাদের সাথে রিলায়েন্সের যে
মানে আম্বানি নয়, কিন্তু তারই সেকেন্ড হ্যান্ড, আমি নামটা বলতে পারছি না, আমাদের সাথে একটা মিটিংয়ে এসছিলেন। তখন উনি বলেছিলেন যে দেখুন, আমরা ভারতবর্ষে যে একটা ফুটবল আনতে চাইছি যেটা কখনো হয়নি, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন সেই প্রসেসে যাচ্ছি। তো আমি প্লেয়ারদেরকে বলেছিলাম, এখনও আমাকে প্রীতম, প্রণয় সবাই বলে, স্যার আপনি যেটা বলেছিলেন, আমি বলেছিলাম যে দেখো, নেভার রান বিহাইন্ড মানি। তুমি পয়সার পেছনে দৌড়বে না, পয়সা তোমাদের পেছনে দৌড়বে। এবং তারপরে তো ইতিহাস। তার মোহনবাগান ছেড়ে দাও, মোহনবাগানের পরে আইএসএল, এই যে আজকে মোহনবাগানের সুভাশিস বসু, আমি বলবো না কৃতিত্ব, আমি তাকে তৈরি করিনি, কিন্তু ওই ছেলেটাকে আমি স্পোর্টিং ক্লাবে যখন আমি মোহনবাগানের হয়ে আমি টিম লিস্ট দেখতাম, বাঙালি খুঁজতাম, আমার স্বভাব ছিল, এখনও আমি বাঙালি খুঁজে বেড়াই। তো টিম লিস্টে দেখছি সুভাশিস বোস, বাপ্পাকে খেলার পরেই হোটেলে আমি বলছি ছেলেটা কে, বাঙালি ছেলে, বলছে ও পুনে থেকে কোথায় করেছে। আমি বলি ওই ছেলেটাকে আমি পরের বছর সই করাবো। 2007-এ সুভাশিস বোস মোহনবাগানে সই করে, আনাস মোহনবাগানে সই করে। তো তারপরে তো সুভাশিস বোস আজকে টাকা পেছনে দৌড়োয় না, ও টাকার পেছনে দৌড়োয়, বা প্রীতম টাকার পেছনে দৌড়োয় না প্রীতমের পেছনে টাকা দৌড়োয়, এগুলো তো ঈশ্বর জানে। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম, তারা শুনেছিল, ভালো লাগে। এবং যখন দেখি টিভির পর্দায়, যে দেখি যে প্রবীরও কিছু স্ট্রাগল করে আবার ফিরে আসার চেষ্টা করছে, হয়তো তারা অনেক অনেক দিন খেলেছে, তারা অনেক করেছে, এখন তারা অনেক একটুখানি এতে, কিন্তু এই গ্রুপটার একটা দুর্দান্ত গ্রুপ ছিল, কাজ করে আনন্দ, এবং তারা গুড হিউম্যান বিং এই গ্রুপটার সঙ্গে তোমার একটা আবেগও জড়িয়ে রয়েছে। আছে। এবং আমি সবসময় তোমার আমি এই অন্নিত এই কি যেন আমাদের সাইড ব্যাক ইস্ট বেঙ্গলে ছিল, চেন্নাইতে আছে, অঙ্কিত 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 থেকে শুরু করে যখন দেবজিৎ চেন্নাইতে খেলছে, প্রীতম, প্রণয়, আমি সবসময় হোয়াটসঅ্যাপে আমি যতবার পারি আমি তাদেরকে উৎসাহিত করি, তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। তারাও এই যে বেঙ্গল চ্যাম্পিয়ন হলাম, তারাও আমাকে উইশেস জানাচ্ছে। এগুলো একটা দারুণ মধুর সম্পর্ক, এগুলো ভোলার নয়। এবং এই ব্যাচটাকে নিয়ে কাজ করেছি, যেটা আমার কাছে পাওনা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, তুমি যখন সেকেন্ড বার মোহামেডানে আসলে এবং মোহামেডানকে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করালে, সেই বছরই আইএফএ শিল্ড একটা মানে রাজকীয়ভাবে শেষ হলো। তারপর তো আইএফএ শিল্ডের এখন যা অবস্থা, ধানমন্ডি এসেছিল, ধানমন্ডির হয়ে সোনি নর্দি এসেছিল, সেই সোনি নর্দির ফিকিকে গোল, তারপরে সোনি নর্দিকে সবাই চিনলো এবং সোনি নর্দি মোহনবাগানে আসলো তারপর। কিন্তু সেইবার যে ফাইনাল ম্যাচটা হয়েছিল তোমাদের, সেই ম্যাচটায় শুরু থেকে সোমনাথ খাড়া মনে হয় গোলকিপার ছিল, না না কে হ্যাঁ লুইস ছিল, লুইস গোলকিপার ছিল। সারা 90 মিনিট লুইস গোলকিপিং করলো, পুরো টুর্নামেন্ট লুইস গোলকিপিং করলো। টাই ব্রেকার ফাইনাল ম্যাচ তুমি হঠাৎ করে নাসিম আক্তারকে নামিয়ে দিলে, মানে সবাই বলছে কেন, এটা কি হলো? নাসিম আক্তার 3টে সেভ করে দিয়ে হিরো, তুমি মানে এটা তোমার মাস্টার স্ট্রোক, কে কেন কি ভেবে? মাস্টার, এগুলো অনেকে বলে ফাটকা, এইসব ব্যাপার না, ব্যাপার হলো এগুলো যদি টিভির সামনে বলি, লোকে যদি শোনে বলবে বড় বড় কথা বলছে বা এ হচ্ছে। এরম আমি যে প্রথম করালাম না, এরম আন্তর্জাতিক ফুটবলে অনেকবার হয়েছে। আমি যখন আন্তঃরেলের কোচ, আমি আমাদের কৌশিক পালকে বসিয়ে আর.এন. পোদ্দারকে নামিয়ে আমরা কপুরথালার সাথে টাইব্রেকারে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেগুলো আছে, সেটা ছেড়ে দাও। একটা প্লেয়ার খেলার তো একটা তো সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টরস আছে, এবং খেলোয়াড়দের যারা বাইরে বসে থাকে আমার নজর তাদের বেশি থাকে, আমি আজীবনই তাই। সেটা মোহনবাগান বলো, ইউনাইটেড স্পোর্টস বলো, রেল বলো, আমি যারা সামনে খেলে এবং আমার পেছনে যারা বসে থাকে তাদের সাইকোলজিটাকে আমি বেশি করে ফলো করি, তাদের অনুশীলন প্র্যাকটিসটাকে আমি বেশি ফলো করি, এটা আমার নেচার। তো রবীন্দ্র সরোবরে আমি যখন আইএফএ শিল্ডের যখন আমরা গ্রুপ লিগের তো হয়ে গেছে, এবার তো তোমার সরাসরি গ্রুপ লিগে তো আমাদের মোহনবাগান ছিল, ইউনাইটেড স্পোর্টস ছিল, ধানমন্ডি ছিল, ধানমন্ডির সাথে আমরা জিতেছিলাম, মোহনবাগানকে আমরা হারিয়েছিলাম। তো সেই সময়টায় একটা যে প্র্যাকটিস করতাম যখন নক আউট পর্যায়ে, তখন কিন্তু তোমার টাইব্রেকারে যেতে হবে, তখন আমরা প্র্যাকটিস করতাম। এবং ওই সময় আমার নাসির মুভমেন্টগুলো ভালো থাকতো, এবং ও যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে একটা সুযোগ দেয়া হোক, এইরকম একটা ওর চোখের আরতি, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যেগুলো মানে এগুলো রিয়েলাইজ করার ব্যাপার, অনুভব করার ব্যাপার। এবং আমি তখনই ঠিক করে রাখছিলাম, যদি এরকম আমার কোনো সময় আসে তাহলে কিন্তু আমি সেটা প্রয়োগ করব। এবং আনফর্চুনেটলি বলো, ফর্চুনেটলি বলো, আমরা 1 গোলে পিছিয়ে পড়েছিলাম, তারপরে মেহরাজ গোল করে 1-1 হয়। তারপরে
তখন আমি ডিসাইড করি এবং আমার সাথে আমার দিকে তাকাইনি গোলকিপারকে যখন আমি ওকে চেঞ্জ করি, কিন্তু তারপরে যখন চ্যাম্পিয়ন হই সেই গোলকিপারই এসে আমাকে জড়িয়ে ধরে বা এটা করে এবং একটা দারুণ অনুভূতি, 1 লক্ষ দর্শকের সামনে 44 বছর বাদে আইএফএসএল মোহনবাগান মোহামেডান পাচ্ছে এবং আমার পাশে মদন মিত্র এবং উৎপল গাঙ্গুলি ছিলেন, তারা মানে থরথর করে কাঁপছে যখন এই টাইব্রেকারটা হয় এবং ইটস মানে একটা আলাদা ভাষায় প্রকাশ করা যায় না যে একটা অনুভূতি এবং ভালো যে বড় ক্লাবকে একটা ট্রফি দেওয়ার একটা সন্তুষ্টি, এটা একটা। আর তখন জানো তো মোহামেডান ক্লাবের তখন সুলতানদা মানে প্রেসিডেন্ট ছিলেন, সুলতানদা একটা দারুণ মানুষ ছিলেন এবং উনি আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিলেন যখন সেলিব্রেশন হচ্ছিল কলকাতায় যে আপনি থাকুন। আমি তখন ঠিক করেছিলাম যে আমি, কারণ অ্যাটমসফিয়ারটা আমার ঠিক সহ্য, আমি একটুখানি চুজি ভিমসিকাল, তো আমি বলেছিলাম না আমার একটু পার্সোনাল অসুবিধা আছে দাদা, আমি পরে জয়েন করবো, এখন আমি একটু কিছুদিন অফ থাকতে চাই। তো যাই হোক সেটা আলাদা কথা। এবং সেই সময় সনি নর্ডি মানে ভারতে প্রবেশ বলো এবং খুব ভালো ফুটবল খেলেছে, তারপরে আমি জানতাম না যে এই সনি নর্ডি মোহনবাগানে সই করবে এবং আমি আবার মোহনবাগানে সুযোগ পাবো। তো সেগুলো তো পরবর্তী এসেছে সেইগুলো। তারপরেই মানে এইটা তুমি ভারতীয় ফুটবলে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছো এবং তারপর তোমার কাছে মোহনবাগানের অফার। আমার মনে হয় তার আগে সুভাষ ভৌমিক কোচ ছিল এবং সুভাষ ভৌমিক ওই পিয়ার বোয়া ওদেরকে নিয়ে এসেছিল এবং তারপরে কটা ম্যাচ বাদে তোমাকে মনে হয় কিভাবে এই যোগসূত্রটা হলো? না না, আমার যোগসূত্র না, আমার মনে আছে 8 ডিসেম্বর আমার কাছে ফোন আসে, দেবাশিস দত্তর ফোন, যে সঞ্জয় দা তুমি, আমরা ঠিক করেছি মোহনবাগানে তুমি এ হবে। আমি তখন এটা আমার কাছে হঠাৎ করে, এটা আমি মানে এক্সপেক্টই করিনি। যাই হোক, তো আমি বলেছিলাম আমাকে একদিন সময় দাও। তো যাই হোক, আমার 12 তারিখে আমার ওই তোমার ওইখানে হাঙ্গারফোর্ট স্ট্রিটে দেবাশিসের ওখানে আমার হয় এবং আমি সেই সময় চুক্তিবদ্ধ হই এবং 1 বছরের কন্ট্রাক্ট আমি করি যে 1 বছর আমি করব তারপরে, এবং আমাকে তখন কিছু বলেও নি যে তুমি আরও বেশি দিন করো। তো সেই আমার সূত্রে আমার মোহনবাগানে জয়েনিং, এবং আমি 15 তারিখ থেকে, আমার মনে আছে 15 ডিসেম্বর থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম, যেহেতু 3rd উইক মানে 22 না 25 তারিখ থেকে তোমার গোয়াতে ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। তো সেই 12 দিনের মতো আমি টোটাল প্র্যাকটিস করতে পেরেছিলাম এবং প্র্যাকটিস শুরুর পরে তখন আস্তে আস্তে যে বলবন্ত এরা আইএসএল থেকে, তখন আইএসএলটা সীমিত ছিল, ছোট, মানে সেপ্টেম্বর টু ডিসেম্বরে শেষ হয়ে যেত, 3 মাসের ছিল প্রথম বছর বোধহয় সেটা। তো যাই হোক, সেই সময় আমি জয়েন করি এবং আমাদের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ছিল, যেখানে আর একটা বিরাট বড় নাটক হয়েছিল, 4জন ডাইরেক্টর ইস্তফা দিয়ে দিয়েছিল রেজাল্টের ভিত্তি করে গোয়ায়। তারপরে তো আবার এগুলো যেটা নাটককে নাটক বলতে হবে, এটা তো নাটককে তো আমি আর সিনেমা বলতে পারি না, যাত্রা বলতে পারি না, নাটকই মনে হয়। কারণ বড় মানে সেই সময় ইলেকশন ছিল, মোহনবাগানের ইলেকশন ইয়ার ছিল এবং আমরা যা ফুটবল খেলেছিলাম, আমার মনে আছে ব্যাঙ্গালোরে অ্যাশলে বেস্টুড, তখন ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন টিম, এবং প্রথম ম্যাচ আমাদের ব্যাঙ্গালুরুর সাথে ছিল এবং সাবিও মেরেরা, ডেরেক পেরেরা, আর্মান্ডো কোলাসো, গোয়ার যত কোচ ছিল তারা সব খেলা দেখছিলেন তিলক ময়দানে। মোহনবাগান যা ফুটবল খেলেছিল ভাবা যায় না, শুধু গোল ছাড়া সব কিছু করেছিল। তো আমাকে ওরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল, কিন্তু পরের ম্যাচ আমরা সালগাঁওকার কাছে 2-1 হেরে যাই এবং পুনের সাথে ড্র করে আউট হয়ে যাই। পরের ম্যাচ একটা ছিল এর সাথে লাজংয়ের সাথে, পরের লাস্ট ম্যাচ ছিল, সেই ম্যাচটা জিতলেও কিছু হতো না, জিতেছিলাম লাস্ট অফ অল, কিন্তু ওই কোয়ালিফাই করার না যখন করতে পারিনি, সেই সময় আমি টিভির লোক থেকেই খবর পাই যে 4জন পদত্যাগ করেছেন মোহনবাগান ক্লাবের ডাইরেক্টররা। তারপরে তো আমি আমার মতো ডিসিশন নিয়ে যেরকম পরবর্তী যেটা হয়েছে সেটা, এবং আমার ওটা নাটকই মনে হয়েছিল, কারণ এগুলো সচরাচর হয় না। তো এনিওয়ে, সেগুলো অতীত, ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। সেখানটা দাঁড়িয়ে মোহনবাগানে তোমার যে সাকসেস রেট, যে সাফল্য, মনে আছে যে টিমটা ছিল আর কি, যে টিমটা তুমি মানে পেয়েছিলে এবং তারপরে সেই টিমটাকে আরও ঘষা মাজা করেছিলে, বিল্ড আপ করেছিলে, এই টিমটা একটা বড় মানে ইউএসপি ছিল সেই সময় ভারত।
না, একটা এটা আমাকে সবাই বলে যে রেসিপিটা কি, ড্রেসিং রুমের রেসিপিটা কি এর। আমার কাছে সেরকম কোনো আমি কখনো গাইডলাইন দিইনি বা দিইনি, কিন্তু আমি যখন মোহনবাগানের দায়িত্ব নিই ওইটা শেষ মানে ওটা ছেড়ে দাও, সেটা তো একটা টুর্নামেন্ট ছিল যখন আই লিগ শুরু হয়, এবং সেই সময় আমি মিটিং করেছিলাম প্লেয়ারদের, এবং আমি কি চাই না চাই প্লেয়ারদের বলে দিয়েছিলাম। এবং আমি ভাগ্যবান যে খেলোয়াড়েরা আমার কথা শুনেছে। আমি পিয়ার বয়ার মতো প্লেয়ার পেয়েছি, সনি নর্ডি, কাটসুমি, বেলোরাজাক, জে জে বলবন্ত, এই সব ধরনের খেলোয়াড় পেয়েছি। সেই সময় প্রীতম কোটাল বোধহয়, প্রীতম কোটাল ছিল না মনে হয়, প্রীতম পরের বছর এসেছিল। হ্যাঁ, তো না, প্রীতম ছিল মনে হয়, সৌভিক ছিল সেই বছর। প্রীতম ছিল, প্রবীর ছিল না, প্রণয় ছিল না পরের বছর। প্রণয় প্রবীর পরের বছর ছিল, কিন্তু সৌভিক ছিল, দেবজিৎ ছিল। তো এইরকম টাইপের খেলোয়াড় ছিল, যেটা আমার পক্ষে কাজটা সুবিধা করে দিয়েছে। এবং তারপরে তো খেলোয়াড়রা যেরমভাবে আমরা একের পর এক ম্যাচ করতে করতে হয়েছে সেটা। এবং বেলো রাজাকের হেড করে যখন বলটা জালে জড়ালো, সেই সময়ের অনুভূতিটা যদি এখন বসে কি মনে হয় ভাই? মনে হয় না, যখন যখন আমরা 1 গোলে হারছি এবং জনসন গোল করেছিল হেডে, জনসন গোল করেছিল, এবং আমাদের ডেড বলে কে কাকে নেবে এটা একটা আমাদের করা থাকতো, প্ল্যান প্রোগ্রাম করা থাকতো। এবং আমি বোর্ডে লাগানো ছিল যে আমাদের চার্টে লাগানো থাকে যে কোন প্লেয়ার কাকে নেবে। তো হাফ টাইমে যখন আমি ফিরেছি, যখন আমরা 1 গোল ডাউন, খেলা যখন নামবো তার আগে 2-3 মিনিট আমাদের পেপটক দিতে হয়। তো আমি জিজ্ঞেস করেছিলাম হুই ইজ রেসপন্সিবল ফর দিস গোল। তো পিয়ের বয়া হাত তুলে বলেছিল, কোচ আই এম রেসপন্সিবল, কারণ পিয়ের বয়ার দায়িত্ব ছিল জনসনকে আটকাবার। তো আমার এটা খুব ভালো লেগেছিল। আমি শুধু বলেছিলাম ডোন্ট ওয়ারি, দ্য গোল মে কাম উইদিন 10 মিনিটস, ইট মে কাম ইন 90 মিনিটস, জাস্ট কিপ গোয়িং। এছাড়া আমি কিছু বলিনি, আমার কাছে কোনো রহস্য নেই। এবং আমরা ডমিনেট করছিলাম। ফার্স্ট হাফেও আমরা গোল মিস করেছি, সনি নর্ডি বার পোস্টে লেগেছে, বলবন্ত হ্যান্ড শেকিং ডিস্টেন্স থেকে গোল মিস করেছে, পিয়ের বয়া মিস করেছে, কিন্তু আমরা হতাশ হইনি, চালিয়েই গেছি। তারপরে তো ব্রিলিয়েন্ট ফ্রি, কর্নার কিক, ব্রিলিয়েন্ট হেডার। তো এটা একটা বিরাট ব্যাপার। এবং আমার পাশে সত্যজিৎ বসেছিল, ওরাই বোধহয় আমার জবটাকে হালকা করে দিয়েছে, যা চাপ ওরা নিয়ে নিয়েছে। কারণ ওরা, আমার পাশে শঙ্করলাল ছিল, শঙ্কর খুব ঠান্ডা মাথায়, তাও মানে কি হয় ভাব আমি দেখতাম। সত্য পাশে বসা খুব মুশকিল, এত টেনশন, কিন্তু ওরাই আমার চাপটা ওরাই নিয়ে নিয়েছিল, যাতে আমার হয়তো হয়নি। এবং দারুণ অনুভূতি, এটা তো বলার কিছু নেই যে এত বছরের খরা কাটিয়ে, এবং মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে কান্না আমি ওইখানে দেখেছিলাম, ওটা একটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং এগুলো, এই যে আজকে এই যে বসে বসে কথা বলছি, এগুলো সব ঈশ্বর প্রদত্ত। এত হয়তো হয়তো পাওয়ার যোগ্য নেই আমি, কিন্তু সেদিনকে যখন এয়ারপোর্ট থেকে নামলে এবং বাসে করে পরের দিনকে আর কি বাসে করে ক্লাব তাঁবুতে ফিরছো, একটা বিশাল র্যালি, সবুজ মেরুন জনতা তোমাদের টিমকে স্কট করে নিয়ে আসছে এয়ারপোর্ট টু মোহনবাগান টেন্ট। ওই স্মৃতিটা তো নিশ্চয়ই সারা দেখো, সারা জীবন তো মনে থাকবেই। ব্যাপার হলো 10 বছরের ওপর হয়ে গেছে, এটা নিয়ে বারবার বলতে আমারও কিরম লাগে। এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কাঁদছে, চাকার সামনে চলে আসছে, মানে। এবং আমাদের এয়ারপোর্ট থেকে ঢুকতে বোধহয় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তায় যেখানে সেখানে লোকে দাঁড় করিয়ে আবদার যে নামতে হবে। তো আমরা সেরম কিছু, একমাত্র ওই তাপস চ্যাটার্জির ওই বাগুইঘাটিতে আমরা নেবেছিলাম বাস থেকে, আমি, কাটসুমি, কয়েকজন নেবে ওনারা একটা সেলিব্রেশনের মতো করেছিলেন, কিন্তু আমরা বাধ্য হয়ে উঠে গেছি, এত লোকের ক্রাউড। এবং ইডেন গার্ডেন্সের সামনে থেকে এসে আমরা আর খেয়েই পাইনি, মানে বাস ঢুকতে পারছে না। এবং আমাকে আমি মনে আছে, আমার আগে সনির ছিল, পরে আমি সব প্লেয়াররা চলে যাওয়ার পরে আমি ঢুকবো, এটা আমার ছিল যে আমি সবসময় করি সেটা, যে প্লেয়ারদের প্রোটেক্টই। এমন একটা স্ট্যাম্পেডের মতো অবস্থা হয়ে গেছিলো। আমারও খুব কষ্ট হয়েছিল, মানে বাস থেকে ভেতরে ঢোকা। তারপরে তো মঞ্চ সাজিয়ে সব অঞ্জনদা ছিলেন, সেগুলো তো ছেড়ে দাও। এটা একটা মানে অনুভূতি, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যায়। কিন্তু এই অনুভূতির কথাটা জিজ্ঞাসা করলাম কারণ তার কয়েক বছর বাদেই আরেকটা অনুভূতির তোমাকে সম্মুখীন হতে হয়েছিল। ম্যাচ থেকে, মোহনবাগান মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরছো, ঢিল, কখন আবার থুতুও ছিল, সমর্থকদের থেকেই পেয়েছিলে। হ্যাঁ, দেখো, এগুলো আবার অনেকবারই বলেছি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
পৃথিবীর সব জায়গাতেই হয়, সাকসেস না পেলে হয়তো কোচেদেরকে সরে যেতে হয়, এবং সেটা জেনেই প্রত্যেকটা কোচিং করে। এবং আমার যেটা বলতে পারি যে মোহনবাগানে আমি যতদিন ছিলাম, যার রেসপেক্ট অফিসিয়াল থেকে শুরু করে পাবলিক যেভাবে ভালোবেসেছে, আমার মুখোশ পরে 8,000 লোক বারাসাত স্টেডিয়ামে খেলা দেখছে, এটা তো আমার পাওনা না। ভগবান তো সেই জায়গায় তো আমি পৌঁছইনি, কিন্তু আমার মুখোশ পরে তো 8,000 লোক গিয়েছিল যখন আমি সাসপেন্ড হয়েছিলাম 5টা ম্যাচের। মুম্বাইয়ের সাথে খেলা ছিল, মুম্বাই এফসির সাথে বারাসাতে খেলা ছিল। তো অসংখ্য ভালোবাসা পেয়েছি। এখনও আমার জন্মদিন পালন করতে মেরিনার্স তারা হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছিল আমার হোটেলে কেক নিয়ে। তো এইগুলো তো বিশাল পাওনা। তো সুতরাং কেউ হয়তো একটা ঘটনা হয়েছিল যেখানে তারা সহ্য করতে পারেনি মোহনবাগানের এই অবস্থা, এবং আমি ঠিকই করে রেখেছিলাম মোহনবাগান যেদিন হারবে, মানে ঘরের মাঠে যেদিন হারবে, আমরা 33টা ম্যাচ আনবিটিন ছিলাম, আমি জানতাম না, তোমাদের থেকেই শোনা, যাতে রিপোর্টার্সরাই বলেছিল সঞ্জয়দা মোহনবাগান ঘরের মাঠে 33টা ম্যাচ আনবিটিন, এটা কখনো হয়নি। তাও আমি বলি হয়নি, ঠিক আছে, একটা না এক সময় তো হারতেই হবে। এবং সেই সময় আমি কিন্তু ফিল করছিলাম যে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এনজয় করতে পারছিলাম না। 2-3টে ম্যাচ আগে থেকেই গ্যালারি থেকে একটা শব্দ, এটা সাজানো কিনা জানি না, অনেকে বলেছে হয়তো এগুলো ক্রিয়েট করা, তোমার ওপর চাপ সৃষ্টি করা। তো আমি কলকাতায় বড় হয়েছি, কলকাতায় খেলে যতটুকু যে যোগ্যতা পেয়েছি, তো আমি জানি কলকাতার রাজনীতি, ময়দানের রাজনীতি। তো আমি ঠিক করেছিলাম যেদিন আমি হারবো সেদিন আমি সরে যাব। এবং সেই দিন আমরা চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছিলাম। সৌরভ দাস আজকে যে জামশেদপুরে খেলছে, নরহরি শ্রেষ্ঠাকে ম্যাচ খেলাতাম, নরহরি পাবলিক বলতো, নরহরি গালাগালি দিত আমাকে, কেন নরহরিকে খেলানো হচ্ছে। সেই নরহরি আজকে ডায়মন্ড হারবারে তো গোল করছে, সন্তোষ ট্রফি জিতিয়ে আনছে। সৌরভ দাস বুক ফুলিয়ে খেলছে। সৌরভ দাসের মিসপাস থেকে আমরা একটা গোল খেয়ে গিয়েছিলাম, যেটা আমরা রিকভারি করতে পারিনি, গোল শোধ করতে পারিনি। এবং সৌরভ সেই দিন থেকে আমাকে মুখ দেখাতো না, মানে লজ্জায়। কিন্তু আমি তাকে বলেছিলাম যে এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এবং ওই একজন হয়তো থুতু দিয়েছিল, ঢিল পাটকে মেরেছিল, এটা আমি কখনো সেইভাবে গায়ে মাখিনি। কারণ যারা আমার মুখোশ পড়ে যেতে পারে, যারা আমার পায়ের পড়ে যেতে পারে, তারা যদি একটা ঢিল দুটো মানে ইট পাটকেল মারে, এটাও আমার পাওনা। এটাই আমি মনে করি। তো সেটা এটা মনে রাখার ব্যাপার না, এগুলো একটা মানুষ ইমোশন থেকে অনেক কিছু করে ফেলে, এবং যারা করেছে তারাও হয়তো একটা অনুতপ্ত যে কেন করে ফেলেছি, এবং অনেক মানুষ তো গালাগালিও করেছে। তো ঠিক আছে, আউট অফ এতে ইমোশন, আউট অফ এক্সাইটমেন্টে অনেক কিছু হয়। তো এইগুলোকে কখনো নিয়ে চলতে নেই, ঠিক আছে, এগুলো হয়েছে, এটা আমার প্রাপ্য ছিল। মোহনবাগানে মানে ছেড়ে আসার আগে তুমি পরিস্থিতিটা বুঝছিলে, মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি, মানে এটা মানে কি, মানে ক্লাবের ভিতরেই এটা বুঝতে পারছো? ভেতরে না, ম্যাচ খেলতে যাবার পরে ধরো ড্র হলো, যেটা 3 বছর, আমি 3 বছর কয়েক মাস ছিলাম মোহনবাগানের। 2014 ডিসেম্বর থেকে জানুয়ারি, সেকেন্ড জানুয়ারিতে আমি 2018 সেকেন্ড জানুয়ারি আমি ওই ম্যাচটা ছিল, এবং ওই দিন আমি রিজাইন করি। তো লাস্ট 15 days 20 days, যেটা কখনো হয়নি 3 বছরে, যে পাবলিক একটা তুলছে, স্লোগান তুলছে, কিছু কিছু একটা সম্প্রদায় 10 থেকে 15-20 জন একটা গ্রুপ, তারা কনস্ট্যান্ট খেলা শুরু থেকে শুরু করে এই সঞ্জয় তোর এই হয় ওই হয়, এগুলো এগুলো তো আমরা বড় হয়েছি, এগুলো আমরা জানি। আমি এরাও জানি, অনেক খেলোয়াড় কোচেরাও মানে তাকে সাপোর্ট করানোর জন্য লোক জড়ো করে নিয়ে আসতো তার নামে গুণগান করার জন্য, এগুলো আমরা সব শোনা। তো কেউ না কেউ কোনো না কোনোভাবে হয়তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছিল। তো এবং আমি ফিল করছিলাম যে এটা আমার পক্ষে এনজয়ের, যেখানে আমি করতে পারবো না সেখানে আমার থাকার কারণ নেই। আমাকে টুম্পাই অনেক করে বলেছিল না থাকো, আমাকে শঙ্করলাল, অর্পণ, সঞ্জয়দা মাথা গরম করে কিছু করো না। আমি বললাম না দেখ, আমি 2-3টে ম্যাচ আগে থেকেই ঠিক করছিলাম, কিন্তু আমি ঠিকই করে নিয়েছি যেদিন হারবো সেদিন চলে যাব। তো ঠিক আছে, ওটা আমি ফিল করেছি যে না, এর আগেও তো আমি মোহামেডান 2বার ছেড়ে দিয়েছি, আমি ইউনাইটেড স্পোর্টসের ওই রকম এলকোরকে অ্যাপয়েন্ট করেছি, আমি ছেড়ে দিয়েছি। তো ইট ডাজেন্ট ম্যাটার, আমার ক্যারেক্টারটাই এরকম। তো আমি যেখানে ভালো মনে করবো না সেখানে আমি কখনো থাকবো না। আমি আজকে এটিকে ম্যানেজমেন্ট আমাকে সঞ্জীব গোয়েঙ্কা যে সম্মান দিয়েছেন, ভাবা যায় না। একটা এত বড় বিজনেসম্যান, আমি 3 বছর ওনাদের সাথে ছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে আমি আর এনজয় করতে পারছি না। সেখানে কিন্তু দুর্ব্যবহারের ব্যাপার নেই, সেখানে কিন্তু একটা এনজয়মেন্টের ব্যাপার, যে আমি আছি, আমি কাজ করতে পারছি না, তো আমি সেটা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু গুড অ্যামাউন্ট অফ মানি পেতাম। আজকে যদি আমি ওখানে বসে থাকতাম, আমি ব্যাংক ব্যালেন্সটা আমার অনেক মোটা হতো,
কিন্তু টাকাই তো সব কিছু নয়। যেখানে তুমি কাজ করে যদি আনন্দ না পাও, সেখানে পড়ে থাকার কোনো মানে হয় না। তো আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, ওনারকে আমি সবসময় ওনার টিমের ভালো কামনা করি। উনি শুধু ফুটবল নয়, উনি যে ক্রিকেট দুটো টিম কিনেছেন, ডারবান এতে তোমার সুপার জায়ান্ট এবং আইপিএলের যে লখনৌ সুপার জায়ান্ট। তো আমি যখনই তারা ভালো পারফরমেন্স করে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তো এইটা আমি চুজি, আমি যেখানে ভালো মনে করি মানে মনে হয় যে না আমার ভাল লাগছে না, আমি থাকি না সেখানে। কোথাও গিয়ে কি এখন মনে হয় যে এটিকেতে জয়েন করাটা, মানে ওই সঞ্জীব গোয়েঙ্কার টিমে আইএসএল এ জয়েন করাটা কোনো একটা ভুল সিদ্ধান্ত ছিল? না না না, নেভার, ভুল না। আমি ক্রিটিক্যাল ছিলাম, কারণ আমি যখন মোহনবাগান ছাড়ি 2 তারিখে, আমি মোহনবাগান ছাড়ি 5 তারিখে আমাকে আমি নাম বলাটা আমার ঠিক হবে না, আমাকে মানে সিএসসির ওখানে অফিসিয়াল যিনি সঞ্জীব গোয়েঙ্কার মানে উনি এগুলো দেখেন, মানে দেখাশোনা করেন, তো আমাকে খবর পাঠান যে মিস্টার গোয়েঙ্কা আপনার সাথে কথা বলতে চায়। তো আমি 6 তারিখে ওনার অফিসে গেছি। উনি আমার মানে সব কিছু, উনি আমার যত কি সাফল্যর থেকে শুরু করে আমার কোচিংয়ের সব কিছু ওনার মুখ, মানে আমাকে যখন বলছেন আমি অবাক মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। তো আমি ওনাকে বললাম আপনি কী করে ব্যবসা চালান, কী করে এত কিছু খোঁজ রাখেন? তো উনি আমাকে বললেন আপনি আমাদের। আমি বললাম দেখুন আমি তো আপনাদের সেখানে কোচিং করতে পারবো না, আমি তো জানি যে আমার এ লাইসেন্স, তখন আমরা এ লাইসেন্সে অ্যাসিস্ট করতে পারি কিন্তু কোচ হতে পারবো না। এবং আমি ক্রিটিক্যাল ছিলাম যে আইএসএল সম্বন্ধে আমি অনেক কটূক্তি করেছিলাম যে একটা সার্কাস এরম কিছু। কিন্তু আমার মনে হয়েছিল যখন ডেরেক পেরেরা, থংবয় সিং তো খালি খালি এরা সব করছে, একবার দেখা যাক যখন উনি অফার করছেন। তো আমি সেই সময় যাই এবং আইএসএলটা কি, আইএসএলের পরিবেশটা জানার জন্য, খেলোয়াড়রা কি, এবং সেই হিসেবেই আমার জয়েন করা। ইউথ ডেভেলপমেন্টের আমি কাজ করতে পারবো, হেড অফ ইউথ, এবং রিক্রুটমেন্টে আমি বলেইছিলাম আমি যদি থাকি আমি প্লেয়ার রিক্রুটমেন্ট করব। সেই হিসেবেই আমি প্রথম বছর জন জনসন থেকে শুরু করে আজকে আমাদের অভিনন্দন আমাদের ফিজিও, তাকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম, গার্সিয়াকে নিয়ে গিয়েছিলাম ফিজিক্যাল ট্রেনার, লানজারোটে, আনাস, বলবন্ত, প্রীতম, প্রণয় হালদার, সবাইকে আমি যতজন পেরেছি আমি প্লেয়ার, আগের বছরের প্লেয়ার ডিলিট করে আমি সই করিয়েছিলাম এবং আমাকে সেই স্বাধীনতাটা দেয়া হয়েছিল। তো আমার ওই যে সময়টা ছিলাম, স্টিভ কপেলের সাথে প্রথম বছর ছিলাম, তারপরে হাবাসের সাথে 2 বছর ছিলাম, এবং 3 বছর থাকার পরে আমার মনে হয়েছে ঠিক আছে, এনাফ ইজ এনাফ। বিদেশি কোচেদের থেকে নিশ্চয়ই জানার আছে, শেখার আছে, কিন্তু যেখানে আমি কাজ করতে পারবো না, তো সেখানে আমি ভাবলাম যে না, আর আমার ঠিক, আমি যদি নিজে থেকে কিছু করতে পারি করবো, নাহলে বসে থাকবো তাও আচ্ছা। তো সেই হিসেবে সারা কখনোই ভুল সিদ্ধ না, এটা আমারই সিদ্ধান্ত। অনেকে বলেছিল আপনি এত ছিলেন, আপনি আইএসএলকে কেন করলেন? আমি এই কারণেই করেছি যে আইএসএল টুর্নামেন্টটা কতটা ভিন্ন আই লিগের থেকে, এবং পরিবেশ পরিকাঠামো কতটা, এটা স্বাদ পাওয়ার জন্য করা। আমি জিজ্ঞাসা করবো, আইএসএল কে সার্কাস লিগ বলেছিলে এবং বলার পরে তুমি আইএসএল এ জয়েন করলে এবং 3 বছর ধরে এটিকে সঙ্গে থাকলে, এবং আমার মনে হয় ইউথ যে বা গ্রাসরুট সেটাও তুমি দেখতে, তো সেই জায়গাটায় ছেড়ে আসাটা কি? না, সেরে আসা না, ব্যাপারটা হলো আজকে তুমি যদি অভিষেক বলে যে ছেলেটা খেলছে, আজকে হর্ষ বলে যে গোলকিপারটা খেলছে, আজকে ফারদিন থেকে শুরু করে প্রচুর খেলোয়াড়, আমি যখন জয়েন করি তখন ওদের রিজার্ভ টিম ছিল না, মানে 15 আর এ ছিল, কিন্তু আমার জয়েন করার পরে আন্ডার 13, 15, 18 এবং রিজার্ভ টিম, 4টে টিমের পুরোপুরি রিক্রুটমেন্ট, কোচ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সব, এটা আমি আনন্দ পেতাম যে আমি করব, প্ল্যানিং করব। তো 3 বছর থাকার পরে কোনো না কোনোভাবে মনে হয়েছে যে না, আমি ঠিক এনজয় করতে পারছি না, হয়তো যে ডিসিশানটা আমি নেবার সেটার আগে হয়তো কোনো কিছু একটা বিঘ্ন ঘটছে। এবং প্রো লাইসেন্স করে যখন করতে যাব ঠিক করেছি, তখন ভাবলাম প্রো লাইসেন্স যদি করি আর অ্যাসিস্ট্যান্ট আর করবো না, কারণ প্রো লাইসেন্স করাটা তো একটা যোগ্যতা আইএসএলের, যদি আমাদের ভাগ্যে দরজাটা খুলে যায়। কিন্তু আমাদের দেশে বিদেশি কোচেদের ওপরে আস্থাটা এখনও ফ্র্যাঞ্চাইজিদের আছে, তার মধ্যে থেকে খালি দুর্দান্ত কাজ করছে, প্রমাণ করে দিচ্ছে যে ভারতীয় কোচের। আমার মনে হয় তোমাদের হয়তো ভালো কি বলে মানে ভালোভাবে, মানে সেভাবে এখন যেহেতু প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে শুরু করে সব কিছুই আর কি এজেন্টের মাধ্যমে আছে, তোমাদের মনে হয় ভালো, মানে তোমরা যারা কোচেরা রয়েছো বাঙালি বা ইন্ডিয়ান কোচেরা রয়েছো, তোমাদের মনে হয় ভালো এজেন্ট নেই? না না, এজেন্ট তো দরকার আছে। পুরো দেখো, এইসব নিয়ে ভেবে চলবে না কেন এজেন্ট নেবো না, সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জ করতে হবে। আমি যদি মনে করি না আমি এজেন্ট নেবো না, বা
কারণ এজেন্টই তোমাকে পুশ করবে, এটা তো তোমার এই ডাক্তারখানার পাশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ব্যাগ নিয়ে দাঁড়ানোর মতো ব্যাপার। এখানে যেই তুমি পেশেন্টরা চলে গেল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের প্রোডাক্ট নিয়ে ঢুকবে, ডাক্তারকে বলবে আপনি পুশ করো। যে ডাক্তারকে তুমি দেখাতে যাবে সেই ডাক্তার কিন্তু 3 রকমের ওষুধ আছে, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা ওষুধটা দিয়ে গেছে সেটাই পুশ করবে, কাজ এক দেবে কি দেবে না ভিন্ন কথা। তো এখন এজেন্টদের ব্যাপার হয়ে গেছে। তো এজেন্টরা যে আমাদের সময়ও ছিল, আমি যখন মোহনবাগানে তখন তো প্রীতম বলো সুভাশিস বলো সবাই তো বলছে স্যার আমার এজেন্ট আছে, এজেন্টরা কথা বলবে। গুরপ্রীতকে সাথে যখন কথা বলছি, অরিন্দমের সাথে যখন কথা বলছি, সবাই এজেন্ট। যখন আমি মোহনবাগান টেন্টে ফার্স্ট, যে সাইরাস কনফেকশনার আর অনুজ কিচলু, ওদের 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 ওরা একটা প্লেয়ার্সদের ছিল, ওরা ওই যাতে প্লেয়াররা চিট না হতো ওদের একটা ছিল এফপিআই। তো কখন কোনো ক্লাব তাদেরকে ঢুকতে দিত না। আমি ওদেরকে নিয়ে প্লেয়ারদের, আমার মোহনবাগানের ওই টেবিল তখন এই আসেনি, কিন্তু ওই টেবিলে মিটিং করিয়েছিলাম আমি 1 ঘন্টা ধরে, প্লেয়ারদের জন্য, প্লেয়াররা যাতে প্রোটেক্টেড থাকে। তো আমি এগুলো সব বরাবরই আমি করেছি। তো সুতরাং এইখানে এইখানে করবো না বা ভালো লাগেনি এরম না, আমি ক্রিটিক্যাল ছিলাম। ইয়েস, তখন 8টা টিম নিয়ে খেলা হতো, ওঠানামা নেই, যারা বিদেশি যারা খেলা ছেড়ে দিয়েছে তারা এসে কেউ খেলছে, কেউ কোচ করছে। অ্যানেলকা খেলতে খেলতে কোচ হয়ে গেল, রবার্টো কার্লোস খেলতে খেলতে কোচ হয়ে গেল, মাটেরেজি খেলতে খেলতে কোচ হয়ে গেল। তো আমরা যারা কোচ তারা তখন বসে বসে তামাশা দেখছি। তাহলে আমরা কিসের জন্য? সেই জন্যই সার্কাসটাকে সার্কাস বলতে অসুবিধে নেই, কিন্তু সার্কাসটা যখন একটু ভালো পরিণত হলো তাতে অসুবিধে নেই, আমি জয়েন করেছি। যে এতে কোনো তো মানে ভুল বা ঠিক না। তখন আমার মনে হয়েছিল ইয়েস, এইভাবে একটা লিগ চলতে পারে না। 3 মাস ধরে একটা লিগ শেষ হয়ে গেল যেখানে কোনো ওঠানামা নেই। তুমি 3টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে, না 3টে না 4টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটিকে যেবার প্রথম বছর হয়েছে। পৃথিবীতে কোথাও হয় নাকি? কোথাও হয়েছে নাকি আজ পর্যন্ত যে 3টে ম্যাচ 4টে ম্যাচ জিতে তুমি ড্র করেছো, মোর দ্যান ড্র করেছো? পৃথিবীতে গো অ্যারাউন্ড সার্চ, যত লিগ আছে পৃথিবীতে কোথাও হয়? তো তখন সেইভাবে হতো, 8টা 10টা ম্যাচ খেলে একটা লিগ নির্ধারণ হয়ে গেল। ওঠানামা নেই, যেখানে রেলিগেশন নেই, যে টিমটা লাস্টে নাথিং টু হচ্ছে। এখন 13খানা টিম হয়েছে, অনেক বেশি কম্পিটিশন হয়েছে, আরও সামনের 2-1 বছর বাদে রেলিগেশন চালু হবে, আরও আরও ভালো হবে তখন। কিন্তু সঞ্জয় দা, তুমি তো মানে আই লিগ, কলকাতা লিগ এবং আইএসএল সব জায়গায় কোচিং করেছো এবং সব জায়গার মানটা কি সেটা তুমি জানো। ভারতীয় ফুটবল 96-তে ছিল, সেখান থেকে এখন 126। তাহলে আইএসএল আসার পরে আইএসএলে এরকম চাকচমক, হয়তো প্লেয়াররা টাকা পাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, একটু প্রফেশনাল হয়েছে, অনেক কিছু হয়েছে, ভারতীয় ফুটবল কি আদৌ এগিয়েছে? আমার তো মনে হয় এগোয়নি। তার জন্য আইএসএলকে বা আই লিগকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় যে আমাদের যে পরিকাঠামো আছে, আমাদের যে আমাদের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে প্ল্যানিং বলো আছে, সেইগুলোর মধ্যে কোনো না কোনো একটা গাফিলতি আছে। এবং যাদেরকে কোচ বিচার করা হচ্ছে, যে নির্ণয় করা হচ্ছে, আজকে লাস্ট 20 ইয়ার্স ধরে যদি দেখি, কেউ কোনো না কোনোভাবে বিদেশি কোচেদের রাখা হচ্ছে। তাদের পেডিগ্রি কি সেটা একমাত্র যারা নির্ণয় করছেন এবং ঈশ্বর জানেন। সেটা কনস্ট্যান্টাইন হোক, সেটা স্টিম্যাক হোক, বা রিসেন্টকালের ম্যানেলো মার্কোয়েজ হোক। যখন ম্যানেলোকে কোচ করা হয়, সেখানে আমিও অ্যাপ্লাই করেছিলাম, আমি একটা শর্টলিস্টের মধ্যে ছিলাম, সেটা রিপোর্টারদের মাধ্যমেই জানি। এবং আমার তখন প্রো লাইসেন্সের যোগ্যতা হয়ে গেছিলো, আমার ভারতবর্ষের সব ট্রফি জেতা। তো এআইএফএ তারা নির্ণয় করলো ম্যানেলো মার্কোসের নাকি 5 বছর কোচিং করার পরে ওনার ভারতীয় ফুটবল সম্বন্ধে বিশাল ধারণা আছে। তো সেই ধারণা নিয়েই তাকে কোচ করা হয়েছে। 1 বছরে একটা ম্যাচ জিততে পারিনি, এবং সামনের বছর বা তারও 2-3টে বছর কটা ম্যাচ জিততে পারে। টিম্যাকের কোচিংয়ে ফুটবলটা কি ফুটবল খেলেছে। আজকে আমাদেরকে বলা হতো যখন প্রদীপদা বা নঈমদা খেলতো, যে গোল না খাবার জন্য, কম গোল খাবার জন্য নাকি তারা কোচিং করতো। নিশ্চয়ই আমরাও তখন শুনেছি, কাগজে পড়েছি। তো বিদেশি কোচ আসার পরে কি উন্নত হয়েছে? কারণ একটা দেশের ফুটবল পরিকাঠামো বা ফুটবলের মান নির্ণয় করে যেরকম ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল অ্যাজ তার লিগ স্ট্রাকচার। তো লিগ স্ট্রাকচারটা যেখানে খুব একটা ভালো নয়। আজকে হয়তো বলা হচ্ছে আইএসএল, ইয়েস, আইএসএলটা আসার পরে কি হয়েছে, প্লেয়ারদের মানসিকতার পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেন্টাল একটা তো ফুটবলের একটা মানসিকতার ব্যাপার থাকে। এবং ইউথ স্ট্রাকচারটা যেভাবে হওয়ার কথা ছিল, আইএসএল
আসার পরে যেটা বলা হয়েছিল যে প্রতিটা টিমের রিজার্ভ বেঞ্চের বা ইউথ ফাউন্ডেশনটা বিভিন্ন স্তরে 13 থেকে 14, 13, 15, 18 এবং তোমার রিজার্ভ। তো এইগুলো 10 বছর পরে এখনও কিন্তু সব ফ্র্যাঞ্চাইজের সব সেইভাবে তৈরি হয়নি। তাদের কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের পরে নিজস্ব মাঠ, নিজস্ব ফেসিলিটিস। আজকে যতগুলো আইএসএল ফ্র্যাঞ্চাইজি খেলছে, কারা তাদের নিজস্ব ফেসিলিটিস আছে তুমি একটা দেখাও। কাদের? কেউ না কেউ সরকার সাহায্য করছে। উড়িষ্যাকে যদি সরকার সাহায্য করে, হয়তো উড়িষ্যার এখন গেল রব উঠেছে। হায়দ্রাবাদ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, ইয়েস, মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার, তার একটা আলাদা প্যাশন আছে, তার আর্থিক একটা সঙ্গতি আছে, সেই জন্য মোহনবাগান ডমিনেট করছে। এবং অন্যান্য আইএসএল টিম যদি আরও স্ট্রেনদেন না করে, মোহনবাগান আরও বেশি ভালো খেলবে, আরও বেশি ডমিনেট করবে লোকাল লিগে, আমি কথা বলছি। এবং এএফসিতে কতটা দাগ কাটতে পারে সেটা আমরা নিশ্চয়ই দেখব, কারণ এটা আমাদের দরকারও আছে। এবং মিস্টার গোয়েঙ্কা নিজেও বলেছেন যে ভারতীয় ফুটবলে আমার সব পাওয়া হয়ে গেছে। উনি 10 বছরে এটিকে বলো বা মোহনবাগানের বলো, এর কোনো টিম ধারে কাছে আসতে পারে না। ওনার যে অ্যাম্বিশন বা উনি যেইভাবে এবং উনি বলছেন এবার যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা দাগ কাটতে পারি বা ভালো। তো এইটা যদি করতে পারে এর থেকে ভালো, কারণ এশিয়ার ফুটবলে যদি মানে ভালো খেলতে পারে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের একটা অন্যরকম চিত্র দেখতে পারবো আমরা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এশিয়ান লেভেলে যখন শুধু তো বিদেশিরা খেলবে না, ভারতীয়রাও খেলবে, সেটাও কিন্তু বিরাট কাজে লাগবে। এবার যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা তোমাকেও করব এবং যারা দেখছেন তাদেরকেও। একটা মানুষ যে ভারতীয় ফুটবলে সব রকম ট্রফি জিতেছে, সব রকম সাফল্য রয়েছে এবং সুনামের সঙ্গে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বেই তিনি কিন্তু সাফল্য এনে দিয়েছেন সেই ক্লাবকে, তাহলে সেই লোকটা সঞ্জয় সেন ভারতীয় ফুটবল দলের দায়িত্ব কেন পাবেন না, যেখানে ভারতীয় ফুটবল এই মুহূর্তে ক্রমশ রিভার্স গিয়ারে চলছে, পিছনের দিকে যেতেই থাকছি আমরা? তাহলে কেন সঞ্জয় সেন নয়, ভারতীয় কোচ, বাঙালি কোচকে সেই সুযোগটা কেন দেওয়া হবে না? না দেখো, আমি আন্ডার 16 যখন বা 19 কোচ হয়েছি, ভারতীয় হিসেবেই তো বাছা হয়েছিল। এবং অ্যাপ্লিকেশন যখন চায় তখন ভারতীয়রাও করে, এটা ঠিক করে বডি, যারা তাদের মনে হয়েছে হয়তো এই মুহূর্তে বিদেশি কোচ যদি আনা হয়, কারণ বিদেশি কোচেরা যে কোচকে আনা হয়েছে তিনি ভারতবর্ষে একটা হায়দ্রাবাদকে সাফল্য এনে দিয়েছেন এবং তারপরে লাস্ট 2 বছর তিনি গোয়াতে করছেন। তো আমার কথা হলো সেই এইটা কোনো ব্যাপার না, এটা ঠিক আছে। আমাদের যেটা ভাবতে হবে যে আমাদের সিনিয়র টিমের পরেও একটা আন্ডার 23 আছে, একটা 20 আছে, 17 আছে। এবং এই যে একটা এটার সাথে একটা সামঞ্জস্য রাখতে হবে। এখনো পর্যন্ত সেই সামঞ্জস্যটা দেখা যায়নি, যেটা হাউটনের সময়, কলিন্টলের সময় কিছুটা হলেও ছিল। কারণ তাদের একটা প্ল্যানিং ছিল যে আন্ডার 16 যেরকম আমি ছিলাম, পরে 19 হয়েছি, এইভাবে কিন্তু তারপর অলিম্পিক টিম ছিল, তারপরে সরাসরি সিনিয়র টিম, যেভাবে গুরপ্রীত সিং, প্রীতম কোটালরা ধাপে ধাপে তারা 16 থেকে 19 থেকে আন্ডার অলিম্পিক টিম এবং সিনিয়র ন্যাশনালে চলে গেছে। সেই ধারাটা কিন্তু ওনারা চলে যাওয়ার পরে একটা গ্যাপ হয়ে গেছে। সেখানে ভারতীয় বলো বা বিদেশি কোচেদের বলো, সেই জায়গাটায় কাজ করতে হবে এবং ভারতীয় কোচেদের ওপর আস্থা রাখতে হবে। সেটা তো আমি বলতে পারি না যে আমাকে কেন করা হলো না, বা সেটা না আমরা তোমরা বলছো ঠিক আছে, তোমাদের তো একটা যুক্তি থাকতে হবে, যুক্তি কেন করা হচ্ছে না করছে সেটা না। ব্যাপারটা হলো আমরা যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, মোস্ট অফ দ্য কান্ট্রিজ, দেশ আছে যে রিসেন্টলি এশিয়ান কান্ট্রিজে যে এএফসি টুর্নামেন্টটা গত বছরের আগের বছর হয়ে গেল, আমি দেখছিলাম 16টা দলের মধ্যে 12টা দলের দেশীয় কোচ। কেন তারা করছে? তো তারা অন্তত তাদেরকে তো আমরা ফলো করতে পারি। আজকে যদি ওয়ার্ল্ড কাপে যদি দেখি বা ইউরো কাপে দেখি, মোস্ট অফ দ্য কোচেস আর ফ্রম দোজ নেশনস। আজকে ইংল্যান্ডের যদি দেখো তুমি, ইংল্যান্ড সাকসেস পাচ্ছে না, কিন্তু তারা কিন্তু বাইরের কোচ আনছে না, তারা কিন্তু দেশীয় কোচ আনছে। আজকে ব্রাজিলকে দেখো তুমি, ব্রাজিল কিন্তু পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু স্টিল দে আর ফলোয়িং দেয়ার ওন কোচেস। এইটা থেকে যদি ভারতীয় ফুটবল না শিখতে পারে, আর সেখানে তো বলার কিছু নেই। আজকে না হলেও কালকে
ভারতীয়দের সুযোগ দিতেই হবে। যেটা শোনা যাচ্ছে যে হয়তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যতদূর আমরা খবর পাই আর কি। এখন দেখা যাক সামনে কি হয়। কারণ আমি জানি যে তুমি যেটা বলেছিলে একটা সময় তুমি সুযোগ পাও মানে চাকরি ছাড়বে ভেবেছিলে, কিন্তু বড় ক্লাব খেলতে পারোনি, চাকরি ছাড়তে ভয় পেয়েছিলে। এখন তুমি ভিআরএস নিয়ে নিয়েছো, চাকরি পুরোপুরি ছেড়ে দিয়েছো এবং পুরোপুরি ফুটবলকে দিতে চাইছো। এবং সুব্রত পাল সদ্য জয়েন করলো ডিরেক্টর হিসেবে, হয়তো তোমার সাথে কথাও হয়েছে। না দেখো, ব্যাপারটা হলো কথা হয়েছে মানে আমি তাকে কমপ্লিমেন্টস জানিয়েছি যে একটা বাঙালি হিসেবে সবসময় ভালো লাগে। এই যে কল্যাণ চৌবে আজকে ফুটবল প্রেসিডেন্ট, এটা বাঙালি হিসেবে ভালো লাগে না? আজকে সুব্রত পাল সে এশিয়ান লেভেলে খেলেছে, তার খেলা নিয়ে কিছু তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক না সে যদি কিছু না করতে পারে তাকে তো সরিয়ে দেওয়া হবে। কিন্তু তার যে চিন্তা ভাবনাটা সেটা যদি সে প্রয়োগ না করতে পারে, সো এটা একটা ভালো দিক আমি যেটা বলতে চাই। এবং আমার কথা হলো যে ভারতীয় কোচেদেরকে আজকে না হলেও কালকে সুযোগ দিতেই হবে। এটা নিয়ে আমাকে না দিক, কাউকে না কাউকে দিতে হবে। আজকে আইএসএলে যদি আমরা দেখি, আজকে খালিদ জামিল আইজলে সাফল্য পেয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গলে সাফল্য পায়নি। কিন্তু যখন সে নর্থ ইস্টে ছিল, কোয়ালিফিকেশান করাটাও কিন্তু চারটিখানি কথা না। সে কোয়ালিফিকেশান করে সেমিফাইনালে হেরে গেছিলো, আমাদের কাছেই হেরে গিয়েছিল, তখন এটিকে ছিল, সেই সময় হেরে গিয়েছিল। কিন্তু গত 2 বছর ধরে খালিদ জামিল দারুণ পারফরমেন্স করছে, সবাই জানে। তারা এখন 4th পজিশনে আছে, জামশেদপুর। তো ভারতীয়রা যে পারে না সেটা না, আমি কখনোই বলবো না যে আমি বিদেশি কোচ। আমি কলিন টোলের কথা কেন বলি, আমি হাউটনের কথা বলি, নিশ্চয়ই যারা ভালো তাদের থেকে তো শিখতেই হবে। আমি তো সবসময় যখনই আইএসএল আই লিগ হয় না তখন আমি ইংলিশ প্রিমিয়ার লিগ বা তোমার ইটালিয়ান বা সেরিয়ে বা বলো বা লা লিগা সবসময় ফলো করি, জানার আর বোঝার তো শেষ নেই। তো কেন করবো না? কিন্তু আমার কথা হলো আজকে যারা নিজেদের পয়সা অর্থ খরচা করে আজকে প্রো লাইসেন্স অ্যাকোয়ার করছে, কিছু তো পাওয়ার জন্য, কিছু তো স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা যদি পূরণ না করতে পারে, আমি আমার কথা বলছি না, আমি সমগ্র ভারতীয়দের কথা বলছি। সেখানে হ্যাঁ, আমি একজন ব্যক্তি হিসেবে এই কথাটা তুলে ধরার চেষ্টা করছি, বা আগেও আমি যতগুলো সাংবাদিকতা বা কোনো জায়গায় বলার চেষ্টা করেছি, আমি সবসময় বলেছি যে ভারতীয়দের অন্তত সুযোগ দেওয়া উচিত। তারা যদি না পারে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, কোনো অসুবিধে নেই। কিন্তু একটা কোচ কোনো সাফল্য পাচ্ছে না, তাকে 5 বছরের চুক্তি করে দেওয়া হলো, এইটা কখনো ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে না, যেটা স্টিমাকের বা কনস্ট্যান্টাইনের ক্ষেত্রে হয়েছে। এবং আমি জানি না ম্যানেলো মার্কোয়েজের সাথে কতদিন কন্ট্রাক্ট হয়েছে বা এগুলো আমরা কখনো জানতে পারি না। কিন্তু যদি রেজাল্ট না দিতে পারে, সে ভারতীয় হোক বা বিদেশিদের হোক, সেখানে রাখার কোনো যৌক্তিকতা নেই। একদম শেষ প্রশ্ন করব, শেষ বাংলার ফুটবল দিয়ে শেষ করব। বাংলার ফুটবলে আবার একটা সোনালী অধ্যায় তোমার হাত ধরেই আসলো, কারণ আহ, আবার বাংলা সন্তোষ জিতলো। তোমার ছেলেরা গিয়ে সন্তোষ জিতিয়ে আনলো, এবং তার থেকেও বড় তারা আবার ফিরে এসে চাকরিও পেলো, যেটা আর কি বাংলার ফুটবলার উঠে আসছে না, কারণ টাকা নেই, তারা কিভাবে পাবে। এবং সেই জায়গাটা প্রথম তোমরা যখন খেলতে তখন চাকরিটা পেতে, এবং তো সেই জায়গাটা আবার কি ফিরে আসছে মনে হচ্ছে বাংলার ফুটবল। দেখো, এটা আমরা এই বছর চ্যাম্পিয়ন হলাম বলেই এরম ফিরে এলো এরম ভাবার ব্যাপার নেই। এই প্রসেসটা চালু করতে হবে। যখন আমাকে কোচ করা হয়, অনেকে এইখানে কেন, যখন আমি এআইএফএফে অ্যাপ্লাই করেছিলাম, অনেকে বলেছিল ও তো কোচিংয়ের সাথে যুক্ত নয়, কেন তাকে করা হবে? আর স্টিম্যাককে যখন কোচ করা হয়েছিল, সে কোথায় যুক্ত ছিলেন? সেগুলো আমরা যদি এখন তাকে বলি, আজকে মলিনাকে কোচ করে আনা হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট টু মলিনা, উনি তার আগে কোথায় কোচ করছিলেন বা কোন ট্রফি জিতেছেন? তো এগুলো তো ভাবার ব্যাপার আছে। যে আমাকে যখন বাংলা দলে কোচ করা হচ্ছে, সেখানেও প্রশ্ন তোলা হয়েছিল যে সঞ্জয় তো কোনো দলের সাথে যুক্ত নয়, সে কেন কোচ হবে? তো এই চিন্তা ভাবনা নিয়ে যতদিন আমরা পড়ে থাকবো, ততদিন কিন্তু আমরা পেছোতেই থাকবো, এগোতে পারবো না। এবং আজকে আমরা যে বাংলা দল হিসেবে সাফল্য পেয়েছি, এখানে বড় বড় কথা বলে কোনো লাভ নেই যে আমি সাফল্য পেয়েছি, তা নয়। ব্যাপারটা হলো এইটা বাংলা ফুটবলের উজ্জীবিত করার জন্য দরকার ছিল। আমি যদি নাই করতাম, কেউ না কেউ পরের বছর করতো বা কেউ করবে। কিন্তু এই ধারাটাকে বজায় রাখতে গেলে বাঙালি ছেলেদেরকে তুলে ধরতে হবে। সেটা কোচ হিসেবে যেন আমরা যাদের যুক্ত আছি, আমাদের একটা দায়িত্ব বর্তে যায়। এবং আমরা যারা বলি যে বাংলা ফুটবল শেষ হয়ে গেছে, বাংলা ফুটবল নেই, আমরা সঠিকভাবে তাদেরকে তুলে আনতে পারছি না বা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি না বলে। তাই আমরা যদি সঠিক পথে আমরা প্ল্যান ওয়াইজ চলতে পারি, আগামী দিন অনেক ভালো ভালো খেলোয়াড় আসবে। এবং আমি এখনই বলছি, এই বছর দেখবে এই যে সাফল্যটার
সঙ্গে যুক্ত হয়ে সামনের বছর যখন সন্তোষ ট্রফির ট্রায়াল হবে বা জুনিয়র ন্যাশনাল ট্রায়াল হবে, প্রচুর খেলোয়াড়েরা আসবে, সেটা কিন্তু কোচেদের পক্ষে সুবিধা হবে, কারণ সংখ্যাটা বেশি হলে কোয়ালিটিটাও হয়তো বেশি পাওয়া যেতে পারে। তো তখন বাংলা ফুটবলের অনেক উপকার হবে এবং আমি আশাবাদী যে আগামী দিনে নিশ্চয়ই আমরা বাঙালিরা বা বাংলার ফুটবল যে ভারতীয় দলে বলো যে সেইভাবে পার্টিসিপেট করতে পারছে না, যদি ক্লাব লেভেলেই বাঙালিরা না খেলতে পারে তাহলে ভারতীয় ফুটবলে ঢুকবে কী করে? তো আমার মনে হয় বাঙালি ফুটবলারদেরও স্বপ্নটা দেখা উচিত এবং দৃঢ়চেতা মনের জোরটা রাখা উচিত। এবং আমি বাঙালির এই যে বাংলা 22টা ছেলে যারা খেলে এসছে তাদেরকে আমি আমার ফোন নাম্বার তাদেরকে দেওয়া, তাদেরকে আমি আমার মতো করে নিশ্চয়ই পরামর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করি। বাকিটা কিন্তু তাদের করতে হবে এবং তাদের মনে রাখতে হবে তাদেরকে যারা লক্ষ্য করছে তাদের ওপর দায়িত্ব আছে পরবর্তী জেনারেশন যেন তাদের চলা পথে এগোতে পারে। কিন্তু দাদা কোথাও গিয়ে তো একটা আইএফেরও এই দিকটায় নজর রাখতে হবে, কারণ তুমি যেটা আমাদের এই অনুষ্ঠান মানে ইন্টারভিউ শুরুতে বললে যে তুমি যখন ফুটবলার হিসেবে উঠে আসছো, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলা বা অমল দত্তের বিরুদ্ধে তুমি খেলছো, সেই পেপার কাটিংগুলো তুমি রেখে দিয়েছো এবং সেখান থেকে তুমি স্পিরিট পেয়েছিলে। আইএফএ শিল্ড, কলকাতা লিগ যেভাবে মান পড়ে যাচ্ছে, একটা প্লেয়ার তো ইস্টবেঙ্গল ম্যাচ এবং মোহনবাগান ম্যাচটাকেই চায় নিজেকে প্রমাণ করার জন্য, সবাইকে যাতে দেখতে পায় তাকে, সেটা তো সেই জায়গা থেকেও তো একটু উন্নতি না নিশ্চয়ই দরকার এবং নিশ্চয়ই তারা চিন্তাভাবনা করছেন। এবং আমি বলছি গত বছর একটা এতে দেখানো হয়েছিল ওই ইন স্পোর্টস বলে একটা, আমার কিন্তু খুব ভালো লেগেছিল যে একসাথে 4-5টা ম্যাচ দেখানো হচ্ছে, মানে তোমার যদি এই ম্যাচটা না কালীঘাটে ম্যাচ ভার্সেস এই ম্যাচটা দেখছি, আবার কিছুক্ষণ 15 মিনিট বাদে মোহনবাগান ভার্সেস এই ম্যাচটা দেখছি, এটা কিন্তু গত বছর দারুণ লেগেছিল আমাকে। এবং আমি তখন থেকে আমি প্লেয়ারগুলো যে ভালো ভালো প্লেয়ার থাকে এগুলো দেখা, এবং এই বছর একটা চ্যানেলে দেখিয়েছে, কোন চ্যানেল মনে করতে পারছি না, 24 ঘন্টা না কোনো একটা চ্যানেলে দেখিয়েছে। এবং আমার মনে হয় আগামী দিনে এই যে এই বছর যেরকম লিগটা নিয়ে একটা আইএফএকে স্ট্রাগল করতে হলো, এখনও পর্যন্ত ডিক্লেয়ার করতে পারলো না, এইগুলো যেন না হয়। এবং যেটা আমি আমার মতো করে অনির্বাণকে বলেছি, আমার ওপিনিয়ন, আমি যখন আমার সাথে পার্সোনালি যাওয়ার কথা হয়েছে যে অন্তত বাঙালি লোকাল ছেলেদের সংখ্যাটা লিগে বাড়ানোর কথা আমার মতো করে বলেছি। এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন অফিসিয়ালরা তারা দেবেন এবং বাংলার ফুটবলটাকে আমাদের সকলের দায়িত্ব, কাউকে একদিকে বা দুদিকে আঙুল না তুলে, ইয়েস আইএফএর তো নিশ্চয়ই দায়িত্ব আছে, তার সাথে সাথে সকলে যারা আমরা ফুটবলের সাথে যুক্ত আছি আমাদের সকলের দায়িত্ব বাংলার ফুটবলটাকে যেন আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা আমি রিকোয়েস্ট করব যারা এখানে দেখছেন, যারা দর্শক বা যারা খেলা দেখেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে, তারাও কিন্তু অনেক কিছু করতে পারেন সাজেশনস দিয়ে, যে কি করে ভালো খেলা যায়, বা এই যে এইখানে একটা ভালো খেলোয়াড় আছে বা এইখানে একটা ভালো টুর্নামেন্ট হচ্ছে বা আমাদের জেলায় একটা ভালো ক্যাম্প চলছে, সেখানে কিছু ভালো ছেলে আছে, এইগুলো দিয়েও কিন্তু বাংলার ফুটবলকে উপকৃত করা যায়। তো এটা আমাদের সকলের কাজ, এটুকু আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সঞ্জয় সেনের সঙ্গে। সঞ্জয় সেনের একেবারে জীবনের স্মৃতির পাতা থেকে কিন্তু অনেকগুলো অধ্যায় আজকে তিনি বললেন। পাশাপাশি একটা জোরালো প্রশ্ন কিন্তু আমরা রাখছি, সঞ্জয় সেনকেও সেটা বললাম, কারণ যেভাবে তিনি ভারতীয় ফুটবল সার্কিটে সাফল্য এনে দিয়েছেন, প্রত্যেক ক্লাবে যে ধরনের জায়গায় তিনি গেছেন কিন্তু সাফল্য পেয়েছেন, তাহলে এই মানুষটা কেন ভারতীয় ফুটবল দলের দায়িত্বে থাকবেন না? এই প্রশ্নটা আমাদের এই প্রশ্ন আপনাদেরও, আমাদের এই প্রশ্ন এআইএফএফকেও। পাশাপাশি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কিন্তু সঞ্জয় সেন নিজে যেভাবে সাফল্য আনছেন এবং নিজে যেভাবে একটা উচ্চতায় পৌঁছে গেছেন, সেখান থেকে কিন্তু সঞ্জয় সেন এই মুহূর্তে তার ভারতীয় দলে সুযোগ পাওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। আপনারা দেখতে থাকুন প্যারালাল স্পোর্টস। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।